সবাই ভাবে আমি বোকা, আমি ক্ষেত। কিন্তু কেউ বোঝে না আমার মনের ভিতরে জমে থাকা সেই অন্ধকার কষ্টগুলো, যেগুলো দিনের আলোয় দেখা যায় না, শুধু রাতের নির্জনতায় আমাকে পুড়িয়ে মারে। কেউ জানতে চায় না কেন আমি এমন হয়ে গেছি, কেন আমি নিজের হাসির আড়ালে হাজারটা কান্না লুকিয়ে রাখি। এই সমাজে মানুষের মূল্য নির্ধারণ হয় তার পোশাক দিয়ে, তার টাকার পরিমাণ দিয়ে, অথচ কেউ একবারও দেখে না তার ভাঙা হৃদয়ের ভেতরের গল্পটা। ক্লাসরুমে সবাই হইচই করছে। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ প্রেমিকার সাথে ভিডিও কলে হাসছে। আরিয়ান চুপচাপ শেষ বেঞ্চে বসে আছে, একটা পুরনো ব্যাগ, সাধারণ শার্ট, চোখে এক অদ্ভুত শান্ত ভাব। হঠাৎ এই খ্যাতটা আবার এসেছে রে, দেখ দেখ, আজকে আবার একটা শার্ট পরে এসেছে। সবাই হেসে ওঠে। আরিয়ান মাথা নিচু করে বসে থাকে, কিছু বলে না, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে, যেটা কেউ দেখে না। আরিয়ান মনে মনে বলে, হাসো, যত খুশি হাসো। তোমরা জানো না এই খেত ছেলেটার একটা নাম আছে, একটা পরিচয় আছে, যেটা জানলে তোমাদের হাসি থেমে যাবে। ঠিক তখনই ক্লাসে ঢুকে এক মেয়ে, সাদা ড্রেস, খোলা চুল, চোখে একরাশ আত্মবিশ্বাস, পুরো ক্লাস চুপ। ওই দেখ নতুন মেয়ে, একদম ফাটাফাটি। মেয়েটা চারপাশে তাকিয়ে সিট খুঁজছে। শেষে গিয়ে বসলো ঠিক আরিয়ানের পাশেই। এই, একটু সরে বসবেন। আরিয়ান একটু চমকে তাকায়, তার দিকে কেউ এভাবে স্বাভাবিকভাবে কথা বলে না। জি বসুন। আমি অহনা, নতুন এসেছি। আমি আরিয়ান। ওরা তোমাকে নিয়ে হাসছে কেন? হুম হুম। কারণ আমি ওদের মতো না। না, আমি তো দেখছি তুমি ওদের চেয়ে আলাদা। এই কথাটা শুনে আরিয়ানের চোখে এক ঝলক কিছু ঝিলিক দেয়, যেন অনেকদিন পর কেউ তাকে মানুষ হিসেবে দেখল। ক্লাস শেষে সবাই চলে গেছে। আরিয়ান একা মাঠের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে নাম ভেসে ওঠে আননোন। আরিয়ান কল রিসিভ করে ওপাশ থেকে ভারী গম্ভীর কণ্ঠ। বস, আজ রাতের অপারেশন রেডি। রাফিয়ান সিটির পুরো এরিয়া আপনার কন্ট্রোলে, শুধু আপনার অর্ডারের অপেক্ষা। আরিয়ানের চোখ মুহূর্তেই বদলে যায়। নরম শান্ত ছেলেটা কোথায় যেন হারিয়ে যায়, তার ঠোঁটে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হাসি। সব প্রস্তুত রাখো, আজ রাতে কেউ বাঁচবে না যে আমার বিরুদ্ধে গেছে। কল কেটে দেয়। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, দিনে আমি তাদের ক্ষেত, আর রাতে আমি শহরের অন্ধকারের রাজা। আকাশটা তখন ধীরে ধীরে কালো হয়ে আসছে। সূর্যের শেষ আলোটা যেন মরে যাওয়ার আগে শেষবারের মতো লড়াই করছে অন্ধকারের সাথে। আরিয়ান দাঁড়িয়ে আছে এক কোণে, তার চোখে আর সেই সরলতা নেই, সেই শান্ত নিরীহ ছেলেটা যেন মুহূর্তের মধ্যেই হারিয়ে গেছে। চারপাশে বাতাসটাও যেন ভারী হয়ে উঠেছে, কারণ এখন যে সময়টা আসছে সেটা আরিয়ান নামের ছেলেটার না, এটা সেই অন্য আরিয়ান। এর সময় যে আরিয়ানকে কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু যার নাম শুনলে পুরো শহর থরথর করে কাঁপে। ধীরে ধীরে আরিয়ান নিজের ব্যাগটা কাঁধে তুলে, মুখে এক অদ্ভুত ঠান্ডা হাসি, তারপর একবার পেছনে তাকায় কলেজের দিকে। এই ভিড়, এই হাসি, এই অপমান সবকিছু থাকুক এখানে, কারণ আমি ফিরে আসবো আবার, কিন্তু তখন খেলা অন্যরকম হবে। এরপর সে ধীরে ধীরে হেঁটে চলে যায় অন্ধকার জগতের দিকে। রাত ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁই ছুঁই। রাফিয়ান সিটি, এই শহরের নাম শুনলেই মানুষের বুকের ভেতর কাঁপুনি ধরে। এটা শুধু একটা শহর নয়, এটা একটা অন্ধকার সাম্রাজ্য, যেখানে আইন নেই, শাসন নেই, শুধু একজনের কথাই শেষ কথা। আর সেই একজন হলো একে। একটা কালো গাড়ি এসে থামে। ধীরে ধীরে দরজা খুলে নামে আরিয়ান। আজ সে আর সাদা শার্টের খ্যাত ছেলেটা নেই। কালো স্যুট, চোখে ডার্ক শেড, হাতে গ্লাভস, প্রতিটা স্টেপে একটা ভয়ঙ্কর ক্ষমতার ছাপ।
চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। সবাই একসাথে বস বলে সম্বোধন করে। আরিয়ান কিছু না বলে শুধু একবার চারপাশে তাকায়। তার চোখের দৃষ্টি এমন, যেটা দেখলে সাহসী মানুষও ভয় পেয়ে যাবে। বস, লোকগুলোকে বেঁধে রাখা হয়েছে, আপনার অর্ডারের অপেক্ষায় আছে সবাই। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে যায়। একটা বড় গুদামের দরজা খুলে দেওয়া হয়। ভেতরে কয়েকজন লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের মুখে ভয়, চোখে আতঙ্ক। তারা জানে আজ তারা বাঁচবে না। একজন কাঁপতে কাঁপতে বলে, বস, বস আমাদের ভুল হয়ে গেছে, একবার একবার ক্ষমা করে দিন বস। আরিয়ান থেমে যায়, ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর নিচু হয়ে লোকটার চিবুক ধরে। ভুল? ভুল তো সবাই করে, কিন্তু সব ভুলের ক্ষমা হয় না। চারপাশে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে লোকগুলোর কাঁপা নিঃশ্বাস। আরিয়ান পরপর তাদের কপালে শুট করে দিল। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে কোনো রাগ নেই, কোনো দয়া নেই, শুধু ঠান্ডা নিষ্ঠুর এক সিদ্ধান্ত। আমি একবার সতর্ক করেছিলাম, আমার বিরুদ্ধে গেলে শেষটা খুব খারাপ হবে। সে হাত তুলে ইশারা করে গার্ডরা এগিয়ে আসে। আরিয়ান পেছন ফিরে হাঁটতে শুরু করে। তার ঠোঁটে আবার সেই ভয়ঙ্কর হাসি। লাশগুলোকে রাস্তায় ফেলে দাও, যাতে পরের বার কেউ আমার নাম শুনেও ভুল করার সাহস না পায়। আরিয়ান থামে না, সে হাঁটতেই থাকে অন্ধকারের দিকে, কারণ এই অন্ধকারই তার আসল ঠিকানা। রাত অনেক গভীর হয়ে গেছে। চারপাশে নিস্তব্ধতা এমনভাবে ছড়িয়ে আছে যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই নীরবতার মাঝে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। সে আর কেউ না, আরিয়ান। তার চোখে এখনো সেই ঠান্ডা দৃষ্টি, মুখে অদ্ভুত নিরবতা। মনে হয় যেন কিছুই হয়নি, কিন্তু তার হাতের হালকা দাগ আর চোখের ভেতরের অন্ধকার বলে দেয় এই রাতটা সাধারণ ছিল না। ধীরে ধীরে সে ম্যাসের দরজা খুলে ভেতরে ঢোকে। একটা ছোট রুম, সাধারণ একটা বিছানা, টেবিলে রাখা ঠান্ডা হয়ে যাওয়া খাবার, আর পাশে বসে আছে রাহাত। চোখে বিরক্তি, কিন্তু ভেতরে ভরা চিন্তা। কই ছিলে এত রাত পর্যন্ত? কখন থেকে না খেয়ে বসে আছি। আরিয়ান একটু থামে, তার দিকে তাকিয়ে হালকা হাসে, যেন এই মানুষটার সামনে সে অন্য কেউ, একদম সাধারণ, একদম নিরীহ। হায় রে ভাই, আমার জন্য অপেক্ষা করছিস কেন? আমি না তোকে কতবার বলেছি আমার দেরি হলে তুই খেয়ে নিবি? রাহাত ভ্রু কুঁচকে তাকায়। তার চোখে হালকা রাগ, কিন্তু সেই রাগের ভেতরে একটা অদ্ভুত মায়া লুকানো। তা বললে হয় নাকি? একা একা খেতে আমার ভালো লাগে না। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে আরিয়ান। এই একটা মানুষ যে তাকে খ্যাত ভাবে না, যে তার অপেক্ষা করে, যে তাকে মানুষ হিসেবে ভালোবাসে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা সত্যিকারের হাসি ফুটে ওঠে। এখন বেশি কথা না বলে হাত মুখ ধুয়ে আয়, তারপর একসাথে খাবো। আরিয়ান কিছু বলে না, শুধু মাথা নাড়ে। তারপর বাথরুমের দিকে হাঁটতে থাকে, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই সে থেমে যায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটা মুখ, দুইটা জীবন। একদিকে এই সাধারণ ছেলে যে বন্ধুর সাথে বসে ভাত খায়, আর অন্যদিকে রাফিয়ান সিটির সে অন্ধকার রাজা, যার একটা ইশারায় মানুষ কাঁপে। আরিয়ান নিজের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, কোনটা আসলে আমি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে মুখে পানি দেয়। সবকিছু যেন ধুয়ে ফেলতে চায়, কিন্তু কিছু দাগ থাকে যেগুলো কখনো মুছে যায় না। কিছুক্ষণ পর দুজন একসাথে বসে খেতে থাকে। রাহাত হেসে হেসে কথা বলছে, আরিয়ান চুপচাপ শুনছে। এই মুহূর্তটা শান্ত, খুব শান্ত, কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে ঝড়। কারণ আরিয়ানের এই দুইটা পৃথিবী একদিন না একদিন একসাথে মুখোমুখি হবেই। ছোট্ট রুমটার ভেতরে মৃদু আলো জ্বলছে। টেবিলের ওপর রাখা সাদামাটা খাবার, ভাত, ডাল, আলু ভর্তা। এই সাধারণ জীবনের মাঝেই বসে আছে দুইটা মানুষ, যাদের গল্প একদম আলাদা। একজন শুধু স্বপ্ন দেখে ভালো থাকার, আর অন্যজন অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আলো হওয়ার অভিনয় করে। দুজন চুপচাপ খাচ্ছে, চামচের শব্দ আর মাঝে মাঝে রাহাতের দীর্ঘশ্বাস। এই নিয়েই চলছে রাতটা। হঠাৎ রাহাত খাওয়া থামিয়ে আরিয়ানের দিকে তাকায়।
তুই মাঝে মাঝে এত রাতে আসিস কেন ভাই? তোর টিউশনি তো সন্ধ্যাতেই শেষ হয়ে যায়। প্রশ্নটা শুনে আরিয়ান এক মুহূর্ত থেমে যায়। হাতের ভাতটা নেড়ে চেড়ে দেখে তার চোখে এক ঝলক চিন্তার ছায়া, কিন্তু পরক্ষণেই সবকিছু লুকিয়ে ফেলে মুখে আবার সেই হালকা নিরীহ হাসি। আরে আর একটা কাজ খুঁজতেছি, এই টাকা কি চলে বল? প্রতিদিন এই আলু ভর্তা ডাল ভাজি এসব আর খেতে মন চায় না রে। রাহাত একটু থেমে যায়। তার চোখে সন্দেহের চাপ ফুটে ওঠে, কারণ সে জানে আরিয়ান এত সহজ না। রাস্তায় ঘুরলে কি কাজ পাবি নাকি? কথাটা বলার পর রুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে। আরিয়ান মাথা নিচু করে হালকা হাসে, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে হাজারটা গোপন কথা, যেগুলি সে কখনো বলতে পারবে না। চেষ্টা তো করতে হয় ভাই, এক জায়গায় বসে থাকলে কিছু হয় নাকি? রাহাত কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার মনে হয় কিছু একটা ঠিক না, কিন্তু সে আর কিছু বলে না, কারণ বিশ্বাসটা এখনো ভাঙেনি। আরিয়ান চুপচাপ খেতে থাকে, তার চোখে মাঝে মাঝে অদ্ভুত একটা ছায়া নড়ে ওঠে। এই ছায়া রাহাত দেখে না, কারণ সে শুধু তার বন্ধুকে দেখে, কিন্তু এই বন্ধুর ভেতরে যে একটা ভয়ঙ্কর মানুষ লুকিয়ে আছে, যে মানুষটা রাতে রক্তের হিসাব মেলায়, সেটা যদি একদিন সামনে আসে তাহলে এই ছোট্ট রুমটা, এই বন্ধুত্ব সব কিছু ভেঙে যাবে। বাইরের রাত আরো গভীর হয়, আর ভেতরে একটা গোপন সত্য আরো অন্ধকার হয়ে জমে ওঠে। রাত কেটে গেছে, ভোরের আলো ধীরে ধীরে শহরটাকে জাগিয়ে তুলছে, কিন্তু আরিয়ানের জীবনে সকাল মানেই নতুন কিছু না। একই সংগ্রাম, একই অভিনয়, একই মুখোশ। পরের দিন আবার সেই পুরাতন শার্ট, যেটার রং ফিকে হয়ে গেছে, কোথাও কোথাও হালকা ছেঁড়া, কিন্তু তবুও এটাই পরে আয়নার সামনে দাঁড়ায় আরিয়ান। একবার নিচের দিকে তাকায়, হালকা একটা হাসি দেয়। এই চেহারাটাই তো দরকার, যেন কেউ চিনতে না পারে আসলে আমাকে। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে দুজন। ভার্সিটির ক্লাসরুম সবাই আগের মতোই হইচই করছে, হাসছে, গল্প করছে। আরিয়ান ঢুকতেই, এই যে দেখ বোকা, খ্যাতটা আবার এসেছে। তোর লজ্জা লাগে না এত বলার পরও এই ময়লা শার্ট পরে আসিস? চারপাশে হাসির রোল পড়ে যায়, কিন্তু আজও আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো রাগ নেই, কোনো লজ্জা নেই, শুধু একটা অদ্ভুত শান্ত ভাব। আরিয়ান হালকা হাসি দিয়ে বলে, লজ্জা কিসের? আমি গরিব মানুষ, এটাই আমার কাছে সুন্দর। কথাটা শুনে সবাই আবার হেসে ওঠে। কেউ তাকে নিয়ে মজা করছে, কেউ অবজ্ঞা করছে, কিন্তু কেউ বুঝছে না এই ময়লা শার্টের আড়ালেই লুকিয়ে আছে এমন একটা পরিচয়, যেটা জানলেই হাসিগুলো এক সেকেন্ডে থেমে যাবে। ঠিক তখনই পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে। আচ্ছা, তুমি কাল কখন চলে গেলে? বুঝতেই পারলাম না। সবাই একটু চুপ হয়ে যায়। অহনা এগিয়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ায়, চোখে কৌতূহল, মুখে হালকা হাসি। ভালো করে পরিচিত হতেই পারলাম না। আমি নতুন এসেছি ট্রান্সফার নিয়ে। আরিয়ান একটু অবাক হয়, তাকায়, কারণ এই মেয়েটা তাকে অন্যদের মতো দেখছে না। কাল একটু দেখেছিল, তখন এতটা বুঝতে পারেনি। একটু থেমে উত্তর দেয়, ও আচ্ছা। তাই নাকি? তুমি কে? আমি রাহাত, আরিয়ানের বন্ধু। অহনা মাথা নাড়ে, তারপর আবার তাকায় আরিয়ানের দিকে। তার চোখে অদ্ভুত একটা আগ্রহ, কারণ এই ছেলেটার ভেতরে কিছু একটা আলাদা আছে, যেটা সে ঠিক ধরতে পারছে না। আরিয়ানও চুপচাপ তাকিয়ে থাকে। ক্লাসরুমের ভেতরে তখন হালকা একটা নীরবতা নেমে এসেছে। যে জায়গাটা একটু আগেও হাসাহাসিতে ভরা ছিল, সেটা এখন যেন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। সবাই নিজের মতো ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু এই তিনটা মানুষ যেন আলাদা একটা ছোট জগতে দাঁড়িয়ে আছে। অহনা কিছুক্ষণ চুপচাপ আরিয়ানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে কোনো হাসি নেই, আছে শুধু আন্তরিকতা। তারপর ধীরে ধীরে বলে, আমরা বন্ধু হতে পারি? কথাটা খুব সাধারণ, কিন্তু আরিয়ানের জন্য এটা একদম অচেনা। সে একটু থেমে যায়, চোখে হালকা বিস্ময়, কারণ এভাবে কেউ তাকে কখনো কিছু বলেনি। আরিয়ান হালকা হেসে মাথা নিচু করে। আমাকে তো কেউ পছন্দ করে না, সবাই গাইয়া খ্যাত বলে।
তার গলায় কোনো অভিযোগ নেই, কোনো কষ্টের নাটক নেই, শুধু একটা সত্য যেটা সে অনেক আগেই মেনে নিয়েছে। আরিয়ান আবার তাকায় অহনার দিকে। তুমি হঠাৎ বন্ধুত্ব করতে চাচ্ছ? পোশাক দিয়ে কি মানুষ বিচার করা যায়? কথাটা শুনে মুহূর্তের জন্য থেমে যায় সময়। আরিয়ানের চোখে যেন কিছু একটা নড়ে ওঠে। এটা কোনো বড় কথা না, কিন্তু এই কথাটাই সে কখনো কারো কাছ থেকে শোনেনি। রাত পাশে দাঁড়িয়ে হালকা হেসে ফেলে। এই কথাটা কিন্তু ঠিক বলছো। বন্ধু হলে সমস্যা কোথায়? আমি তো খারাপ কিছু বলিনি। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তোড়ে। তার চোখে এবার একটু অন্যরকম অনুভূতি, হালকা নরম। ঠিক আছে, বন্ধু হওয়া যায়। অহনার মুখে হাসি ফুটে ওঠে। একটা খুব সাধারণ বন্ধুত্ব, কিন্তু কখনো কখনো এই ছোট ছোট সম্পর্কই মানুষের জীবন বদলে দেয়। ক্লাসরুমে আবার ধীরে ধীরে শব্দ বাড়তে থাকে, কেউ খেয়ালই করে না এই কোণায় দাঁড়িয়ে একটা নতুন গল্প শুরু হয়ে গেছে। বন্ধুত্বের গল্প, বিশ্বাসের গল্প, আর হয়তো একদিনের ভেতরেই লুকিয়ে থাকবে আরও অনেক অজানা অনুভূতি। ক্লাসের ভেতরে তখন একদম অন্যরকম একটা পরিবেশ। লেকচার এখনো শুরু হয়নি, সবাই নিজের মতো গল্পে ব্যস্ত। আরিয়ান, রাহাত আর অহরা একসাথে বসে আছে। তাদের সামনে যেন একটা ছোট্ট বন্ধুত্বের জগৎ তৈরি হয়ে গেছে। হালকা হাসি, ছোট ছোট কথা, মাঝে মাঝে মজার খুনসুটি। অহরা টেবিলের উপর হাত রেখে একটু সামনে ঝুঁকে বসে, তার চোখে কৌতূহল। সে একটু ভেবে ধীরে ধীরে বলে, আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলেন ম্যাডাম, আমরা পুরো রেডি। আমি শুনছিলাম সবাই আরিয়ানকে খ্যাত বলছে, আবার কেউ বোকা বলছে। কারণটা কি বলো তো? প্রশ্নটা শুনে আরিয়ান একটু চুপ হয়ে যায়, তারপর মাথা নিচু করে হালকা হেসে ফেলে, যেন এই প্রশ্নটা তার কাছে নতুন কিছু না। কারণ আর কি, পোশাক দেখেই তো মানুষ বিচার করে। সে নিজের শার্টের দিকে তাকায়, হালকা হাত দিয়ে ঠিক করে। তার মুখে কোনো দুঃখ নেই, শুধু অভ্যাস হয়ে যাওয়া একটা স্বাভাবিকতা। অহন একটু গম্ভীর হয়ে যায়, তার চোখে এক ধরনের বিরক্তি ফুটে ওঠে। জামা কাপড়ে কিচ্ছু যায় আসে না, মনটাই সব। কথাটা বলার সময় তার গলার দৃঢ়তা, যেন সে সত্যি এটা বিশ্বাস করে। রাহাত পাশ থেকে হঠাৎ মুচকি হেসে বলে ওঠে, ওর মনের মধ্যে চলে গেছো নাকি? এই কথাটা শুনে মুহূর্তেই পরিবেশটা বলতে যায়। অহনা একটু লজ্জা পেয়ে চোখ ঘুরিয়ে নেয়। দূর, কি যে বলো না। আরিয়ানও হালকা হেসে ফেলে। অনেকদিন পর সে এমনভাবে হাসছে যেখানে কোনো অভিনয় নেই। এই ছোট ছোট মুহূর্তগুলো, এই হালকা হাসিগুলো জীবনকে একটু হলেও সহজ করে দেয়। হাসি ঠাট্টায় ভরা সেই মুহূর্তগুলো হঠাৎ করেই থেমে যায়। ক্লাসরুমের দরজা ধীরে ধীরে খুলে যায়। স্যার ভেতরে ঢুকতে সময় একদম চুপ হয়ে বসে পড়ে। কিছুক্ষণ আগে সেই হাসি, গল্প সব যেন হাওয়ায় মিলিয়ে যায়। স্যার চারপাশে তাকাচ্ছিলেন, একজন একজন করে স্টুডেন্টদের দিকে নজর দিচ্ছিলেন। হঠাৎ তার চোখ গিয়ে থামে আরিয়ানের ওপর কয়েক সেকেন্ড। তিনি তাকিয়েই থাকেন, তারপর মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। এই তুমি দাঁড়াও তো। হঠাৎ ডাকে একটু চমকে ওঠে আরিয়ান, ধীরে ধীরে দাঁড়িয়ে যায়। পুরো ক্লাসের দৃষ্টি এখন তার উপর। স্যার ভ্রু কুঁচকে তাকান। এই অবস্থায় ক্লাসে আসো কিভাবে? এই জামা কাপড়ের অবস্থা দেখেছো নিজের? ক্লাসের ভেতরে হালকা হাসির শব্দ ছড়িয়ে পড়ে। কেউ মুখ চেপে হাসছে, কেউ পাশের জনকে খোঁচা দিচ্ছে। স্যার আবার বলেন, এটা কোনো গ্রাম না, এটা ভার্সিটি। এখানে একটা মিনিমাম ডিসেন্সি লাগে। এইভাবে ময়লা জামা পরে আসলে অন্যদের ওপরও ইফেক্ট পড়ে। আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখ মাটির দিকে, হাত দুটো ধীরে ধীরে মুঠো হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না, একটা শব্দও না। চারপাশে হাসির শব্দ আরো একটু জোরে শোনা যায়। এই খ্যাতটা তো আজকে একদম হিট। স্যারও ধরছে এবার। অহনা পাশ থেকে সব কিছু দেখছে, তার চোখে স্পষ্ট অস্বস্তি, রাগ, কিন্তু সে কিছু বলতে পারছে না। রাহাতও চুপ হয়ে গেছে, তার মুখ শক্ত হয়ে আছে। স্যার আবার বলেন, আগামীকাল থেকে যেন ওই অবস্থা না দেখি, না হলে ক্লাসে ঢুকতে দেবো না। বসো।
আরিয়ান ধীরে ধীরে বসে পড়ে, মাথা এখনো নিচু, কিন্তু তার চোখের কোণায় জমে থাকা কষ্টটা কেউ দেখে না, কেউ বোঝে না। এই কথাগুলো তার জন্য নতুন না, সে অভ্যস্ত। প্রতিদিনের অপমান, প্রতিদিনের অবহেলা। ক্লাস আবার শুরু হয়ে যায়, স্যার পড়াতে ব্যস্ত, সবাই নোট নিচ্ছে, কিন্তু একটা বেঞ্চে বসে থাকা ছেলেটা একদম নীরব হয়ে গেছে। তার ভেতরে হয়তো অনেক কিছু ভাঙছে, কিন্তু বাইরে থেকে সে এখনো সেই একই চুপচাপ নিরীহ খ্যাত আরিয়ান। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই চারপাশে আবার শব্দ বেড়ে যায়। কেউ বই গোছাচ্ছে, কেউ বন্ধুদের সাথে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছে, কিন্তু একটা বেঞ্চে বসে থাকা ছেলেটা চুপচাপ নিজের ব্যাগটা গোছাচ্ছে। আরিয়ান তার চোখে এখনো সেই নীরবতা যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে আজকের কথাগুলো এখনো কোথাও বিঁধে আছে। সে ধীরে ধীরে ব্যাগ কাঁধে তোলে, মাথা নিচু করে দরজার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই আরে এত তাড়াহুড়া করে কই যাও? হুম হুম। আরিয়ান থেমে যায়, পেছন ফিরে তাকায়। অহনা দাঁড়িয়ে আছে, চোখে প্রশ্ন। আরিয়ান হালকা একটা হাসি দেয়। আমি টিউশনি করাই, ওখানে যেতে হবে। কেন, তোমার পরিবার নাই? প্রশ্নটা শুনে আরিয়ান এক মুহূর্ত চুপ হয়ে যায়। তার চোখের ভেতরে হালকা একটা কষ্টের ছায়া নড়ে ওঠে, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে। মুখে আবার সেই স্বাভাবিক হাসি। শুধু মা আছে, ইনকামের লোক নেই। আমি টিউশনি করে পড়াশোনা করি, আর মাকে টাকা পাঠাই গ্রামে। কথাগুলো সে খুব সহজভাবে বলে, যেন এটা কোনো বড় বিষয় না, কিন্তু এই সহজ কথার ভেতরে লুকিয়ে আছে হাজারটা কষ্ট। অহনা চুপ হয়ে যায়, তার চোখে একরাশ মায়া, একটু অপরাধ বোধ হয়। তুমি এত কষ্ট করো? কি করব বলো, আল্লাহ নিশ্চয়ই আমার ভাগ্যের সুখ লিখতে ভুলে গেছে। কথাটা বলার সময় তার গলায় কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, শুধু এক ধরনের মেনে নেওয়া। অনা তার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেরা যে হাসতে হাসতে নিজের কষ্ট লুকিয়ে রাখে, তার ভেতরে কত কিছু জমে আছে সেটা বুঝতে পারেও কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। রাহাত পাশ থেকে নিঃশব্দে সব দেখছে, তার বুকটাও হালকা ভারী হয়ে ওঠে। আরিয়ান আর দাঁড়ায় না, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু আজ তার পেছনে তাকিয়ে থাকে কেউ, যে প্রথমবারের মতো এই ছেলেটার ভেতরের গল্পটা বুঝতে শুরু করেছে। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, শহরের ব্যস্ততা একটু একটু করে কমছে। আরিয়ান হাঁটছে, একটা বড় বাসার সামনে এসে থামে। প্রতিদিনের মতো আজও সে পড়াতে এসেছে, তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে সেই চেনা শান্ত ভাব। ডোরবেল বাজাতেই দরজা খুলে যায়, ভেতর থেকে বেরিয়ে আসে এক মহিলা, চোখে একটু বিরক্তি, মুখে অস্পষ্ট অস্বস্তির ছাপ। তোমাকে না বলছি এসব জামা কাপড় পরে আসবে না? আরিয়ান একটু থেমে যায়, তারপর নিচের দিকে তাকায়, নিজের শার্টটার দিকে একবার তাকিয়ে আবার চোখ ধরে। কিছু হবে না ম্যাডাম। হবে, আমার ছেলের শরীর খারাপ হবে। এইসব ময়লা কাপড় থেকে কত রোগ জীবাণু ছড়ায় জানো? আরিয়ান একটু ধীরে নিঃশ্বাস ফেলে, তার গলায় কোনো রাগ নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু নিজেকে বোঝানোর মতো শান্ত স্বর। পুরাতন হলো, এটা ময়লা না ম্যাডাম। দাঁড়াও, ওর বাবার কয়েকটা পোশাক এনে দিই, এগুলো পরে নাও। আরিয়ান সাথে সাথে মাথা নাড়ে, তার চোখে এক ধরনের সংকোচ আর নিজের সম্মান ধরে রাখার একটা নীরব চেষ্টা। না ম্যাডাম, দরকার নেই, টাকা হলে আমি নিজেই কিনে নেব। কথাটা বলার সময় তার গলায় লাজুক দৃঢ়তা, যেন সে কারো দয়া নিতে চায় না, যত কষ্টই হোক নিজের মতো করেই সব সামলাতে চায়। মহিলা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তার মুখের বিরক্তি একটু কমে আসে, কিন্তু পুরোটা না। ঠিক আছে, ভেতরে যাও, পড়ানো শুরু করো। আরিয়ান মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে পড়ে, একটা ছোট ছেলেকে পড়াতে বসে, বই খুলে ধীরে ধীরে পড়ানো শুরু করে, কিন্তু তার মনটা আজ একটু বেশি ভারী। প্রতিটা জায়গায়, প্রতিটি মানুষ কেমন করে যেন তাকে তার অবস্থানটা মনে করিয়ে দেয়। তবুও সে থামে না, কারণ তার সামনে একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যটাই তাকে প্রতিদিন এইসব কথা সহ্য করার শক্তি দেয়। ঘরের ভেতরে হালকা আলো, টেবিলের ওপর খোলা বই, একপাশে বসে আছে ছোট্ট একটা ছেলে, আর সামনে বসে আছে আরিয়ান।
তার চোখে ক্লান্তি থাকলেও মুখে এখনো সেই ধৈর্য, সেটা সে সবসময় ধরে রাখে। বই খুলে পড়ানো শুরু হয়েছে, কিন্তু ছেলেটার মন বইয়ে না। সে বারবার পেন্সিল ঘোরাচ্ছে, কখনো খাতায় আঁকিবুকি করছে, আবার হঠাৎ মাথা তুলে প্রশ্ন করছে। ভাইয়া, এইটা কেন এমন হয়? আরিয়ান ধীরে ধীরে বুঝিয়ে দেয়। আবার একটু পর বাচ্চাটা আবার বলে, ভাইয়া, এটা যদি উল্টো করি তাহলে কি হবে? আরিয়ান হালকা হাসে, ধীরে ধীরে আবার বুঝিয়ে দেয়, কিন্তু পড়ার চেয়ে দুষ্টুমি যেন বেশি চলছে। বাচ্চাটা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আবার বসে, আবার খাতাটা বন্ধ করে ফেলে। ভাইয়া, আপনি ছোটবেলায় দুষ্টু ছিলেন? প্রশ্নটা শুনে একটু থেমে যায় আরিয়ান। তার চোখে এক ঝলক পুরনো স্মৃতি ভেসে ওঠে, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে। একটু ছিলাম, এখন পড়ায় মন দাও। বাচ্চাটা আবার হাসে, কিন্তু তবুও ঠিক মতো বসে না। একবার পানি খেতে চায়, একবার পেন্সিল খুঁজে না পেয়ে উঠে পড়ে। এত সব কিছুর মাঝেও আরিয়ান একবারও বিরক্ত হয় না। তার কণ্ঠে রাগ নেই, কঠোরতা নেই, শুধু ধৈর্য। এইটা দেখো, এখানে যদি এইভাবে করো তাহলে উত্তরটা এমন হবে। সে ধীরে ধীরে বুঝিয়ে যায়, প্রতিটা প্রশ্নের উত্তর দেয়, প্রতিটা ভুল ঠিক করে দেয়। বাচ্চাটা মাঝে মাঝে হেসে ফেলে, আবার ভুল করে, আবার প্রশ্ন করে। আরিয়ানও হাসে। এই ছোট ছোট মুহূর্তগুলোতে তার মুখে একদম আলাদা একটা শান্তি দেখা যায়, যেন এই পড়ানোর সময়টুকুতে সে নিজের সব কষ্ট ভুলে থাকতে পারে। ধীরে ধীরে বাচ্চাটাও একটু মন দিয়ে পড়তে শুরু করে। আরিয়ান মাথা নেড়ে বলে, এই তো এখন ঠিক হচ্ছে। বাইরের সন্ধ্যা নেমে আসে, আর ভেতরে একটা সাধারণ ছেলের ধৈর্য আর পরিশ্রম নীরবে নিজের গল্প লিখতে থাকে। ঘরের ভেতরে পড়ার পরিবেশটা ধীরে ধীরে একটু শান্ত হয়ে এসেছে। ছেলেটাও এখন আগের চেয়ে একটু মন দিয়ে খাতার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকেন সেই মহিলা, হাতে একটা ট্রেতে রাখা কিছু নাস্তা, বিস্কিট, কেক আর এক কাপ চা। টেবিলের পাশে এসে ট্রেটা রেখে দেন তিনি। এই নাও, নতুন নাস্তা করে নাও। এই নাও, একটু নাস্তা করে নাও। মহিলা একটু অবাক হয়ে তাকান। তার চোখে আগের মতো সেই বিরক্তি নেই, বরং একটা নরম ভাব। তিনি ধীরে ধীরে চেয়ারটা টেনে বসেন। জানো, সবাই আমাকে বলে এই ক্ষেত ছেলেটাকে দিয়ে আমি আবার ছেলেকে পড়াই কেন। আরিয়ান চুপ হয়ে যায়, তার চোখ নিচের দিকে নেমে আসে। সে কিছু বলে না। মহিলা একটু হালকা হাসেন। আমি তো চাইলে ভালো টিচার দিয়ে পড়াতে পারি, অনেক টাকা দিয়ে, অনেক নামি দামি টিচার। আমি জানি, আমি পারি। তিনি একটু থামেন, তারপর ধীরে ধীরে ছেলের দিকে তাকান। ছেলেটা এখন মন দিয়ে লিখছে। মহিলার চোখে মায়া ফুটে ওঠে। কিন্তু কেউ এত ধৈর্য ধরে আমার ছেলেকে পড়াবে না, আমি জানি। তিনি আবার তাকান আরিয়ানের দিকে। এবার তার চোখে কৃতজ্ঞতা সত্যিকারের। আমার এত দুষ্টু ছেলেটাকে তুমি এত ভালো করে পড়াচ্ছ, আমি কৃতজ্ঞ। কথাগুলো শুনে আরিয়ান একদম চুপ হয়ে যায়। তার চোখে হালকা বিস্ময়, কারণ এভাবে কেউ তাকে কখনো ধন্যবাদ দেয়নি। সে ধীরে ধীরে মাথা তোলে, মুখে সেই শান্ত হাসি। এতে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই ম্যাডাম, আমি তো আমার কাজটাই করছি। তার গলায় কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই, শুধু সরল একটা সত্য। মহিলা কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর আস্তে করে বলেন, তবুও সবাই পারে না। ঘরের ভেতরে এক ধরনের নরম নীরবতা নেমে আসে। টেবিলের ওপর রাখা সেই নাস্তাটা আরিয়ান ধীরে ধীরে নিজের দিকে টেনে নেয়। এই প্রথম সে না বলার পরেও চুপচাপ গ্রহণ করে নেয়, কারণ কিছু জিনিস দয়া না, সম্মান হয়। আর আজ সে প্রথমবারের মতো এই ঘরে একটু সম্মান পেল। রাত আবার ধীরে ধীরে নেমে এসেছে শহরের ওপর। রাস্তার লাইটগুলো একে একে জ্বলে উঠেছে। আরিয়ান হাঁটছে, একটা টিউশনি শেষ, তারপর আরেকটা। দুটো জায়গা ঘুরে এখন তার শরীর ক্লান্ত, পা দুটো ভারী হয়ে এসেছে। তবুও সে থামে না, কারণ এই হাঁটা, এই পরিশ্রম, এইটাই তার প্রতিদিনের জীবন। রাস্তার পাশে হালকা অন্ধকার, কিছু দোকান বন্ধ হয়ে গেছে, কিছু জায়গায় এখনো মানুষের ভিড়। ঠিক তখনই তার কানে ভেসে আসে কিছু কথা। কিছু লোক দাঁড়িয়ে ফিসফিস করছে। শোন,
আজ কিন্তু মেয়েগুলোকে বসের কাছে পাঠাতে হবে। হ্যাঁ বস, খুশি হলে আমাদেরও খুশি করবে। আজকের রাত জমে যাবে। কথাগুলো যেন বাতাস চিরে এসে আঘাত করে আরিয়ানের কানে। তার হাঁটার গতি হঠাৎ থেমে যায়, 1 পা 2 পা, তারপর পুরোপুরি দাঁড়িয়ে যায়। তার চোখ ধীরে ধীরে বদলে যায়, ক্লান্তি মিলিয়ে যায়, তার জায়গায় আসে অন্যরকম এক কঠিন দৃষ্টি। সে ধীরে ধীরে পকেট থেকে একটা রুমাল বের করে মুখে বেঁধে নেয়, চারপাশে একবার তাকায়, তারপর নিঃশব্দে এগিয়ে যায় তাদের দিকে। লোকগুলো তখনও নিজেদের মধ্যে কথা বলছে, কেউ খেয়ালই করে না একটা বড় ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ ধাম, একটা জোরে ঘুষি গিয়ে লাগে একজনের মুখে। লোকটা ছিটকে পড়ে যায়। আরেকজন কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান তার কলার চেপে ধরে দেয়ালে আছাড় মারে। কে কে তুই? কোনো উত্তর নেই, শুধু আরেকটা আঘাত, আরেকটা ধাক্কা। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লোকগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ে। কেউ পালাতে চায়, কেউ চিৎকার করতে চায়, কিন্তু কেউ পারে না। আরিয়ান থামে না। তার প্রতিটা আঘাতে জমে আছে রাগ, অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের তীব্র ঘৃণা। একজন কাঁপতে কাঁপতে বলে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরিয়ান তার সামনে গিয়ে দাঁড়ায়, চোখে আগুনের মতো দৃষ্টি। ধীরে ধীরে বলে, মানুষের জীবন নিয়ে খেলতে আসিস? লোকটা কাঁপতে থাকে, কথা বের হয় না। আরিয়ান তাকে ছেড়ে দেয়, কিন্তু তার চোখের দৃষ্টি বলে দেয় এটা শেষ না। চারপাশে পড়ে থাকা লোকগুলো গোঙাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে পেছন ঘুরে হাঁটতে শুরু করে, মুখ বাঁধা সেই রোমাল চোখে কঠিন নীরবতা। রাস্তার আলো তার উপর পড়ে, আর সে আবার মিশে যায় অন্ধকারে, যেন কিছুই হয়নি। কিন্তু আজকের রাতটা কিছু মানুষের জন্য চিরদিনের মতো মনে থেকে যাবে। রাত আরও গভীর হয়ে গেছে। রাস্তার শব্দ ধীরে ধীরে থেমে আসছে। কিছুক্ষণ আগে যে জায়গাটায় চিৎকার ধস্তাধস্তি চলছিল, সেটা এখন আবার নিঃশব্দ। মাটিতে পড়ে থাকা লোকগুলো কষ্টে গোঙাচ্ছে। কারো মুখে রক্ত, কারো চোখে ভয় জমে বরফ হয়ে গেছে। ঠিক তখনই একটা কালো গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে কয়েকজন লোক নেমে আসে, চোখে মুখে কঠোরতা, কোনো কথা নেই। তারা একে একে আহত লোকগুলোকে তুলে গাড়িতে ঢুকিয়ে দেয়। কেউ চিৎকার করতে চায়, কেউ সাহায্য চাইতে চায়, কিন্তু কেউ শোনে না। গাড়িটা ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে চলে যায়। শহরের একদম নির্জন একটা জায়গা, চারপাশে উঁচু দেয়াল, ভেতরে অদ্ভুত নীরবতা। গাড়িটা ঢুকে থামে, গার্ডরা লোকগুলোকে টেনে হিঁচড়ে নামায়। সামনে একটা বড় পুকুর, পানিটা অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। কারণ ওই পুকুরে আছে একটা পোষা কুমির, যেটা এই জায়গারই অংশ, এই অন্ধকার জগতের নীরব সাক্ষী। লোকগুলোকে পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়। তাদের চোখে তখন শুধু ভয়, নিঃশ্বাস কাঁপছে। একজন কাঁদতে কাঁদতে বলে, আমাদের 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 ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। মা জাতির অপমান করার শাস্তি এর থেকে কম হতে পারে না। একটা মুহূর্তের নীরবতা, তারপর চাপ। একজনকে ঠেলে ফেলে দেওয়া হয় পানিতে, তারপর আরেকজন। পানির ভেতর হঠাৎ তীব্র আলোড়ন, চিৎকার, হাহাকার, তারপর সব কিছু আবার ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। পানিটা আবার শান্ত, যেন কিছুই হয়নি। এদিকে আরিয়ান ফিরে এসেছে তার সেই ছোট্ট মেসে। দরজাটা খুলে ভেতরে ঢোকে। রুমের ভেতরে মৃদু আলো, আর রাহাত বসে আছে চুপচাপ, তার জন্য অপেক্ষা করছে। আরিয়ান একটু থেমে তাকায়, তার চোখে আবার সেই সাধারণ ছেলেটার ছায়া ফিরে আসে। রাহাত তাকিয়ে বলে, কই ছিলে এতক্ষণ? তার গলায় হালকা রাগ, কিন্তু ভেতরে ভরা চিন্তা। আরিয়ান হালকা হাসে, ব্যাগটা নামিয়ে রাখেন। এই তো টিউশনে ছিল, একটু দেরি হয়ে গেছে। রাহাত কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মনে হয় এই ছেলেটার জীবনে অনেক কিছুই অজানা, কিন্তু তবুও সে কিছু জিজ্ঞেস করে না, কারণ বন্ধুত্ব মানে কখনো কখনো চুপচাপ পাশে থাকা। রুমের ভেতরে হালকা নীরবতা, ঘড়ির টিকটিক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। রাহাত বসে আছে চুপচাপ। আরিয়ান ব্যাগটা রেখে ধীরে ধীরে বসে পড়ে। সবকিছু যেন স্বাভাবিকই ছিল।
কিন্তু হঠাৎই রাহাতের চোখে পড়ে আরিয়ানের শার্টের দিকে। সাদা শার্টের এক পাশে কালচে লাল রক্ত। এক মুহূর্তেই রাহাতের মুখের ভাব বদলে যায়। সে দ্রুত উঠে দাঁড়ায়, চোখ বড় বড় হয়ে যায়। এই এটা কি? তোর শার্টে রক্ত কেন? আরিয়ান একটু চমকে তাকায়, তারপর নিচে নিজের শার্টের দিকে তাকায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার সেই স্বাভাবিক ভাব এনে ফেলে। কিছু না। কিছু না মানে? তাড়াতাড়ি বল, কিভাবে ব্যথা পেলে? রাহাতের গলায় স্পষ্ট দুশ্চিন্তা, তার চোখে ভয়ও আছে। আরিয়ান এক মুহূর্ত চুপ হয়ে যায়, তারপর হালকা মাথা চুলকায়, একটু অস্বস্তির হাসি দেয়, যেন হঠাৎ করে একটা অজুহাত খুঁজছে। আরে আসলে কিছু না। রাস্তায় আস্তে আস্তে এক লোকের সাথে দেখা লাগে। তার হাতে কাঁচের বোতল ছিল, ওটা ভেঙে গেছে, একটু কেটে গেছে আর কি। সে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলে, যেন এটা একদম ছোট একটা ঘটনা। রাহাত এখনো পুরোপুরি নিশ্চিত না। সে একটু চিন্তিত মুখে বলে, দেখা তো কোথায় কেটেছে? আরে কিচ্ছু না, বলছি তো, ছোট্ট স্ক্র্যাচ, ওষুধ লাগিয়ে নিব, ঠিক হয়ে যাবে। রাহাত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে কিছু একটা ঠিক মিলছে না, কিন্তু সে আর চাপ দেয় না, কারণ সে জানে আরিয়ান না চাইলে কিছু বলবে না। রুমের ভেতরে আবার নীরবতা নেমে আসে, কিন্তু এই নীরবতার ভেতরে একটা অজানা প্রশ্ন জুড়ে থাকে রাহাতের মনে। আরিয়ানের জীবনে আসলে কি চলছে? আরিয়ান মুখ ঘুরিয়ে নেয়, চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস ফেলে, কারণ কিছু সত্য যত কাছের মানুষই হোক বলতে নেই। সকাল নতুন দিনের আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে উজ্জ্বল করে তুলেছে। চারপাশে একদম স্বাভাবিক একটা পরিবেশ, কিন্তু এই স্বাভাবিকতার মাঝেই লুকিয়ে আছে অদ্ভুত একটা অস্থিরতা। টিভির সামনে বসে একজন রিপোর্টার খবর পড়ছে। রাফিয়ান শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত কয়েকদিন ধরে অজানা এক শক্তি যেখান থেকে পারছে কন্যাদের তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে শাস্তি দিচ্ছে। কেউ জানে না কে এই মানুষ, কোথা থেকে আসে, কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে। তবে একটা নাম এখন সবার মুখে, এই নাম শুনলেই কেঁপে ওঠে পুরো রাফিয়ান শহর। টিভির শব্দ ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। ডাইনিং টেবিলে বসে আছে অহনা, তার সামনে প্লেটে নাস্তা, পাশে বসে আছে তার বাবা। চোখ টিভির স্ক্রিনে, মুখে চিন্তা চাপ। অহনা চামচটা নামিয়ে ধীরে ধীরে বলে, দেখেছো বাবা, শহরে কত আতঙ্ক, মানুষ কিভাবে ভয় নিয়ে বেঁচে আছে। এই কে এত কিছু করছে, কেউ ধরতে পারছে না কেন? চিন্তা করিস না মা, আমরা এই একে একে ধরে ফেলবো। আমাদের পুলিশ টিম ওকে ধরার জন্য কাজ করছে, প্রতিটা মুভমেন্ট নজরে রাখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা ওকে ধরতে পারবো, আমি আশা করি। অহনা চুপচাপ বাবার দিকে তাকিয়ে থাকে, তার চোখে কৌতূহল আর অজানা একটা ভাবনা। ঠিক তখনই রান্নাঘর থেকে তার মা বেরিয়ে আসে, হাতে গরম রুটি, মুখে হালকা বিরক্তি। এই সকালে আবার এসব কথা? এত কথা না বলে আগে নাস্তা করো, খাবার ঠান্ডা হয়ে যাবে। অহনা হালকা হাসে, বাবাও একটু স্বাভাবিক হয়ে যায়। টিভির শব্দ চলতেই থাকে, কিন্তু এই পরিবারের কেউ জানে না যে একে কে নিয়ে তারা কথা বলছে। যাকে ধরার জন্য এত পরিকল্পনা, সে হয়তো তাদের খুব কাছেই আছে, খুব সাধারণ একটা চেহারায়, খুব পরিচিত একটা নামে। সকালটা আবারও শুরু হয়েছে সেই ছোট্ট মেসের ভেতর দিয়ে। জানালা দিয়ে আসা আলো আর হালকা বাতাসে রুমটা যেন একটু প্রাণ ফিরে পেয়েছে। চূড়ার উপর পাতিল বসানো, ভেতরে ভাত ফুটছে, পাশে ডাল আর টুকটাক সবজি। আরিয়ান দাঁড়িয়ে রান্না করছে, মুখে ক্লান্তি থাকলেও হাতে অভ্যাসের নিখুঁততা, যেন একটা নতুন কিছু না, তার জীবনেরই একটা অংশ। ঠিক তখনই রাহাত ঘর থেকে বের হয়ে আসে, হাতে মোবাইল, চোখে তাড়াহুড়ো ভাব। ভাই তাড়াতাড়ি কর, ক্লাস শুরু হয়ে যাবে। কি করবো বল, ঘুমোই তো দেরিতে বাংলো। সে হালকা করে ডাল নেড়ে দেয়, তারপর দ্রুত ভাত নামাতে থাকে। রুমের ভেতরে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছে, একটা অদ্ভুত ঘরোয়া শান্তি। কিছুক্ষণ পর দুজন টেবিলে বসে যায়, সাদামাটা প্লেট, সাদামাটা খাবার, কিন্তু তাদের হাসি ঠাট্টা দিয়ে পুরো পরিবেশটা যেন সহজ হয়ে যায়। ভাই তুই না থাকলে এই রুমটা মরুভূমি হয়ে যেত। চুপ কর, বেশি প্রশংসা করিস না। আচ্ছা একটা কথা বলি, রান্না করার জন্য হলেও বিয়ে করা দরকার তোর একটা।
বিয়ে? আমার মতো মানুষের বিয়ের কথা এখন রান্না করেছেও দূরের জিনিস। দূরের জিনিস না ভাই, তুই চাইলে সবই কাছের হয়েছে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে হালকা এক ঝলক ভাবনা, যেন সে নিজের জীবনটা একবার দেখে নিচ্ছে, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। হালকা হাসি দিয়ে খেতে থাকে। রুমের ভেতরে আবার সেই পরিচিত শব্দ, চামচের টুংটাং, দুজনের হাসি আর এক টুকরো সহজ জীবন। কিন্তু এই সহজতার ভেতরেই লুকিয়ে আছে একটা জটিল পৃথিবী, যেটা ধীরে ধীরে তাদের খুব কাছেই এসে যাচ্ছে। সকালের রোদ তখন শহরের রাস্তায় নরম সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। গাছের পাতায় পাতায় হালকা বাতাস দোল খাচ্ছে। দুইজন হাঁটছে পাশাপাশি, একজনের কাঁধে ব্যাগ, অন্যজনের হাতে মোবাইল। রাহাত আর আরিয়ান ভার্সিটির দিকে হাঁটতে হাঁটতে তাদের কথায় ভরে উঠেছে সকালটা। হালকা হাসি, টুকটাক গল্প আর স্বাভাবিক জীবনের সহজ চলা। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি এসে ধীরে ধীরে থামে। কালো গাড়ি, ঝকঝকে, সবার দৃষ্টি কারে এমন গাড়ির ভেতর থেকে হাত বের করে ইশারা করে অহনা। এই তোমরা? আরিয়ান আর রাহাত দুজনেই থেমে যায়, একটু অবাক হয়ে তাকায়। অহনা হালকা হাসি দিয়ে আবার বলে, গাড়িতে এসো, আমি নামিয়ে দিচ্ছি। রাহাত একটু খুশি হয়ে তাকায় আরিয়ানের দিকে, কিন্তু আরিয়ান শান্ত চোখে কোনো তাড়াহুড়ো নেই। না, এমনিতেই ঠিক আছে, হেঁটে চলে যাব। এসো তো, এতটা পথ হাঁটছো কেন? অভ্যাস খারাপ বানাতে চাই না, এভাবে ঠিক আছে। কথাটা শুনে আহনা এক মুহূর্ত চুপ হয়ে যায়। তারপর হঠাৎ গাড়ি থেকে নেমে আসে। হালকা বাতাসে তার চুল উড়ে যায়, মুখে একরাশ স্বাভাবিক হাসি। সে এসে দুজনের পাশে দাঁড়ায়। তুমি সত্যি আজও। ও তো এমনই, সব কিছুতেই আলাদা স্টাইল। সবাই তো গাড়ি পেলে খুশি হয়, আর তুমি উল্টো। সবাই এক না। তিনজন আবার হাঁটতে শুরু করে। গাড়িটা ধীরে ধীরে পেছনে পড়ে থাকে। রাস্তায় চলতে চলতে তাদের কথায় আবার ভরে ওঠে সকাল। কিন্তু অহনার চোখে একটা প্রশ্ন থেকে যায়, এই ছেলেটা কেন সবসময় সহজ জিনিসও এড়িয়ে চলে? আরিয়ান সামনে হাঁটতে থেকে চুপচাপ স্বাভাবিক, কিন্তু তার এই স্বাভাবিকতার ভেতরেই কতটা অস্বাভাবিক গল্প লুকিয়ে আছে তা সে ছাড়া আর কেউ জানে না। ভার্সিটির পথে হাঁটতে হাঁটতে সকালটা ধীরে ধীরে আরও প্রাণবন্ত হয়ে উঠছে। রাস্তার পাশে দোকানপাট খুলছে, চায়ের কেটলি থেকে ধোঁয়া উঠছে। তিনজন পাশাপাশি হাঁটছে, রাতের মুখে হাসি, অহনার চোখে চারপাশ দেখার কৌতূহল। আর আরিয়ান সবচেয়ে চুপচাপ, সবচেয়ে স্থির। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার এক পাশে ছোট্ট ফুচকার দোকান চোখে পড়ে। ঝাল মশলার গন্ধ বাতাসে মিশিয়ে পুরো জায়গাটা আরো আকর্ষণীয় করে তোলে। অহনা হঠাৎ দাঁড়িয়ে যায়। চলো ফুচকা খাই। ও হ্যাঁ, দারুণ আইডিয়া। কিন্তু আরিয়ান একটু থেমে যায়, তার চোখে সেই স্বাভাবিক শান্ত ভাব। সে হালকা মাথা নাড়ে। তুমি খাও। চলো সবাই খাবো একসাথে। টাকা নেই। এই কথাটা শুনে মুহূর্তের জন্য থেমে যায় সবাই। রাহাত অবাক হয়ে তাকায়, অহনা একটু চুপ হয়ে যায়। কিন্তু আরিয়ান যেন এটাকে কোনো বড় বিষয়ই মনে করছে না। অহনার সাথে সাথে বলে ওঠে, আমি দিব। দাঁড় করতে চাই না। তার গলায় কোনো গর্ব নেই, কোনো জেদ নেই, শুধু একটা সোজা সাপটা মানসিকতা। অহনা একটু বিরক্ত হয়। ধার হবে কেন? বন্ধু হিসেবে খাওয়াবো। দরকার নেই। একটা ছোট নীরবতা নেমে আসে। ফুচকার দোকানটা যেন তাদের কথার মাঝখানে থেমে গেছে। রাহাত এবার হালকা ধমকের সুরে বলে ওঠে, চল না ভাই, সব সময় এত করা হলে চলে নাকি? করে না, নিজের নিয়ম। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এবার শুধু বিরক্তি না, একটা কৌতূহল যোগ হয়। এই ছেলেটা কেন সব কিছুতেই এভাবে সীমা টেনে রাখে? তিনজন আবার হাঁটতে শুরু করে। ফুচকার দোকান পেছনে পড়ে যায়, কিন্তু বাতাসে থেকে যায় সেই ঝাল মিষ্টি গন্ধ, আর থেকে যায় একটা অদ্ভুত অনুভূতি, যেটা ধীরে ধীরে এই বন্ধুত্বের ভেতরে নতুন কিছু তৈরি করতে শুরু করেছে। ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই আবার সেই চেনা ভিড়, হাসি, কথা, ব্যস্ততা, সবকিছু মিলিয়ে একটা স্বাভাবিক সকাল। কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেই কিছু চোখ আবার আরিয়ানের দিকে আটকে যায়। আর এবার সে একা না, অহনা আর রাহাতও তার পাশে। দূর থেকে কয়েকজন
ছাত্র দাঁড়িয়ে ফিসফিস করতে থাকে, তারপর ধীরে ধীরে সেই ফিসফিসানি কটাক্ষে বলতে যায়, ওই দেখ সেই বোকা খ্যাতটা এখন বড়লোক বান্ধবীও জুটিয়েছে নাকি? কি সুবিধা পেতে যে এইসব করে বুঝি। আরিয়ান থেমে যায়, তার পা আর সামনে এগোয় না, একবার ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ শান্ত, কিন্তু ভেতরে কঠিন একটা স্থিরতা। সে এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায়। কেন তোমাদের আফসোস হচ্ছে বুঝি? তার গলায় কোনো চিৎকার নেই, কোনো রাগের বিস্ফোরণ নেই, শুধু ঠান্ডা আত্মবিশ্বাস। ছাত্র এক হেসে বলে, আফসোস? তোর মতো খ্যাতকে দেখে আমার আফসোস করব। কথাটা শেষ হতেই হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা অহনা এগিয়ে আসে। তার চোখে স্পষ্ট রাগ, মুখ শক্ত। খ্যাত হলো তোমাদের মতো ছোট লোক না। কথাটা শুনে মুহূর্তেই চারপাশ থেমে যায়। কেউ হাসছে না, কেউ কথা বলছে না। একটা ভারী নীরবতা নেমে আসে। ছাত্র দুই একটু এগিয়ে এসে বলে, তুমি জানো কি এভাবে কথা বলছো? কারা সেটা আমার দেখার বিষয় না। মানুষ হিসেবে তোমাদের কথার কোনো মানে নেই। রাহাত পাশে দাঁড়িয়ে হালকা অস্বস্তিতে তাকায়। সে বুঝতে পারছে পরিস্থিতি গরম হচ্ছে, কিন্তু আরিয়ান শান্ত। সে অহনার দিকে একবার তাকায়, তারপর আবার সামনে। ঝগড়া করার দরকার নেই। কিন্তু ছাত্ররা থামছে না। ছাত্র এক আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই আরিয়ান একটু এগিয়ে যায়। তার চোখে সেই শান্ত ভয়ঙ্কর স্থিরতা। শেষবার বলছি, অপ্রয়োজনীয় কথা বলো না। এই এক লাইনেই আবার পুরো পরিবেশ থেমে যায়। কেউ বুঝতে পারে না এই খ্যাত ছেলেটার ভেতরে এতটা নিয়ন্ত্রণ কোথা থেকে আসে। আর অহনা শুধু তাকিয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই ছেলেটা আসলে কে? ক্লাসরুমটা আজও আগের মতোই হালকা গুঞ্জন, পেছনের বেঞ্চে হাসাহাসি আর কিছু ছাত্রের অমনোযোগী দৃষ্টি। বাইরে থেকে দেখলে এটা একটা সাধারণ ক্লাস, কিন্তু ভেতরের পরিবেশটা সবসময় একটু স্বস্তির। স্যার ধীরে ধীরে ক্লাসে ঢুকলেন, হাতে বই, মুখে গম্ভীর ভাব। এক মুহূর্ত চারপাশ দেখে তিনি বোর্ডের সামনে দাঁড়ালেন। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না বুঝলে সামনে কিছুই বুঝবে না। স্যার পড়ানো শুরু করেন। প্রথমে শান্ত পরিবেশ, সবাই খাতায় লিখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন শুরু হলো। স্যার একের পর এক প্রশ্ন করছেন। এই ফর্মুলাটা কিভাবে আসলো কেউ বলো? ক্লাস চুপ, কেউ উত্তর দিচ্ছে না। কেউ মাথা নিচু করে আছে। হঠাৎ পেছনের দিক থেকে ফিসফিসানি কেউ পারছে না। ঠিক তখনই আরিয়ান ধীরে হাত তোলে। স্যার এটা এইভাবে সে ধীরে ধীরে বোঝাতে শুরু করে, বোর্ডে লিখে দেখায়। স্যার একটু অবাক হয়ে তাকান, তারপর মাথা নাড়ে। ঠিক, একদম ঠিক। তারপর অহনা হাত তোলে। অহনা একটু ভেবে উত্তর দেয়, তার কণ্ঠে আত্মবিশ্বাস। স্যার আবার মাথা নাড়ে। ভালো, ঠিক বলেছো। এরপর রাহাতও চেষ্টা করে, হালকা ঘাবড়ে গিয়ে হলেও একটা উত্তর দেয়। স্যার তাকিয়ে বলেন, ঠিক না হলেও চিন্তা করিস না, চেষ্টা তো করেছিস। ক্লাস আবার চুপ, কিন্তু কিছু ছাত্রের মুখে বিরক্তি। কিছুজন ফিসফিস করেছে। হঠাৎ স্যার বই নামিয়ে একটু কঠিন গলায় বলেন, সবাই কি ঘাস কাটো নাকি? পড়াশোনা করো না কেন? বাবার টাকার গরম দেখাও শুধু। তিনি একবার পুরো ক্লাসের দিকে তাকান। তার দৃষ্টি আরো কঠোর হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা কি জানো? যাকে তোমরা খ্যাত বলো তার সাথেই তো তোমরা পারো না। লজ্জা করে না তোমাদের? ক্লাস একদম চুপ হয়ে যায়। কেউ চোখ তুলে তাকাতে পারছে না, কেউ কথা বলতে পারছে না। আরিয়ান ধীরে ধীরে খাতার দিকে তাকিয়ে থাকে। তার মুখে কোনো গর্ব নেই, কোনো হাসি নেই, শুধু নীরবতা। অহনা একবার তার দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত শ্রদ্ধা। রাহাতও চুপ। সে বুঝে গেছে এই ছেলেটাকে বোঝা সহজ না। ক্লাস আবার চলতে থাকে, কিন্তু সেই মুহূর্তটা যেন সবার মাথায় গেঁথে যায়, যেখানে একজন খ্যাত বলা ছেলেই পুরো ক্লাসকে নীরব করে দিয়েছে। কয়েকটা দিন কেটে গেছে, কিন্তু এই কয়েকটা দিন যেন পুরো রাফিয়ান শহরের জন্য এক দীর্ঘ অস্থিরতা। রাত নামলেই আতঙ্ক, আর সকাল হলেও স্বস্তি নেই শহরের প্রতিটা গলিতে।
এখন শুধু একটা নামই ফিসফিস করে বলা হয়, একে। একজন অদৃশ্য শক্তি যাকে কেউ দেখেনি কিন্তু যার উপস্থিতি সবাই অনুভব করে। এক এক করে শহরের পরিচিত সন্ত্রাসী চাঁদাবাজ গ্যাং সবাই যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যেখানেই অন্যায় সেখানেই নেমে আসছে ভয়ঙ্কর শাস্তি। কেউ বুঝতেই পারছে না কে কখন কিভাবে সবকিছু শেষ করে দিচ্ছে। শহরের মানুষ কাঁপছে, গুজব ছড়িয়ে পড়ছে, রাত হলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ অদৃশ্য সেই একে এখন পুরো শহর নিয়ন্ত্রণ করছে ভয় দিয়ে। এদিকে থানার ভেতরে উত্তেজনা, ফাইল রিপোর্ট আর দৌড়াদৌড়ির শব্দে ভরে আছে পুরো ঘর। অহনার বাবা দাঁড়িয়ে আছেন অফিস কক্ষে, চোখে রাগ আর অসহায়তার মিশ্রণ। তিনি জোরে বলেন, কি করছো তোমরা? একটা মানুষ পুরো শহর নাড়িয়ে দিচ্ছে আর তোমরা কিছুই করতে পারছো না। স্যার, আমরা চেষ্টা করছি, কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো পরিচয় নেই, কোনো মুখ নেই, আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। এই কথাটা শুনে ঘরটা আরো ভারী হয়ে যায়। বাবা কিছুক্ষণ চুপ থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, মানে একটা মানুষ পুরো শহরকে খেলিয়ে যাচ্ছে আর তোমরা তাকে চিনতেই পারছো না। জি স্যার, আমাদের কাছে শুধু একটা নামই আছে, একে, কিন্তু বাস্তবে সে কোথায় থাকে কিছুই জানা নেই। ঘরের ভেতরে ভারী নীরবতা নেমে আসে। অহনার বাবা জানালার দিকে তাকিয়ে থাকেন, তার চোখে একটা কঠিন সিদ্ধান্তের ছায়া। কারণ যে ছায়া পুরো শহরকে ভয় দেখাচ্ছে, তাকে একদিন না একদিন খুঁজে বের করতেই হবে। থানার ভেতরের পরিবেশটা তখন আরও ভারী হয়ে গেছে। দেয়ালে ঘড়ির টিক টিক শব্দটাও যেন কানে বাজছে জোরে জোরে। অফিসাররা একে একে রিপোর্ট দিচ্ছে, ফাইল উল্টাচ্ছে, মানচিত্রের শহরের বিভিন্ন জায়গা চিহ্নিত করছে, কিন্তু সব কিছুর মাঝেও একটা বিষয় পরিষ্কার, তারা যাকে খুঁজছে সে যেন প্রতিটা পদক্ষেপের আগেই অদৃশ্য হয়ে যাচ্ছে। অনার বাবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন, তার চোখে রাগ, অস্থিরতা আর দায়িত্বের ভার একসাথে জমে আছে। তিনি ধীরে ধীরে ঘুরে অফিসারের দিকে তাকান। এত কিছু আমি জানি না। তার গলায় এবার কঠিন দৃঢ়তা। তিনি টেবিলে হাত রেখে একটু সামনে ঝুঁকে বলেন, সে নিশ্চয়ই কোনো ছদ্মনাম ব্যবহার করছে। এমন কোথাও থাকে যেখানে কেউ তাকে সন্দেহ করবে না। সব জায়গায় লোক লাগিয়ে দাও, প্রতিটা গলি, প্রতিটা এলাকা, কোথাও বাদ যাবে না, ওকে ধরতেই হবে। ঘরের ভেতরে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। সবাই বুঝে গেছে এটা আর শুধু একটা তদন্ত না, এটা এখন ব্যক্তিগত চ্যালেঞ্জ। একজন অফিসার সামনে এগিয়ে আসে, তার কণ্ঠে আত্মবিশ্বাস। স্যার, আমাদের টিম সবসময় অ্যাক্টিভ আছে, আমরা দিনরাত কাজ করছি, ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে, আমরা ওকে ধরবো ইনশাআল্লাহ। অহনার বাবা ধীরে ধীরে মাথা নাড়েন, তার চোখে এখন আর শুধু রাগ নেই, আছে এক ধরনের ঠান্ডা সংকল্প। তিনি ধীরে বলেন, এই শহরে আইন আছে, আর আইনকে চ্যালেঞ্জ করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। ঘরের ভেতরে এবার নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই শুরু হয়ে যায় নতুন পরিকল্পনা। কারণ এবার খেলা শুরু ছায়ার না, এবার খেলা সত্য আর অন্ধকারের। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ভার্সিটির সেই ব্যস্ত সকাল, ক্লাসের ভিড়, ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে থাকা মুহূর্ত, সবকিছু এখন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এই অভ্যাসের ভেতরেই বদলে যাচ্ছে কিছু অনুভূতি, যা আগে নামহীন ছিল, এখন ধীরে ধীরে নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। অহনার জীবনটা বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখায়, ভেতরে ততটাই অস্থির হয়ে উঠছে। ক্লাসে বসে থাকে কিন্তু মনটা ক্লাসে থাকে না। বন্ধুদের কথা শুনে কিন্তু মাথার ভেতরে অন্য কারো ছবি ভেসে ওঠে, আরিয়ান। সে যখন বাসায় ফিরে আসে চুপচাপ নিজের ঘরে বসে যায়, জানালার বাইরে তাকিয়ে থাকে, কিন্তু দৃষ্টি বাইরের দিকে না ভেতরের দিকে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, এটা কি শুধু বন্ধুত্ব নাকি এর চেয়ে বেশি কিছু? তার বুকের ভেতর একটা অদ্ভুত ধরফরানি, যেটা সে আগে কখনো অনুভব করেনি। সে হালকা মাথা নিচু করে বিছানার কোণায় বসে থাকে। আমি কি ওকে মিস করছি? এই প্রশ্নটা শুনেই যেন নিজের কাছেই থমকে যায় সে, কারণ উত্তরটা সে জানে কিন্তু মেনে নিতে ভয় পায়।
সে ধীরে ধীরে উঠে জানলার পাশে দাঁড়ায়, বাইরের আকাশের দিকে তাকায়। তার চোখে অদ্ভুত এক নরমতা। ওকে না দেখলে অদ্ভুত লাগে, কথা না বললে খালি খালি লাগে। তাহলে এটা কি শুধু বন্ধুত্ব? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তখনই আরেকটা চিন্তা মাথায় আসে। তার পরিবার, তার বাবা। কিন্তু ও তো গরিব, বাবা কি মানবে? এই প্রশ্নেই যেন তার ভেতরের স্বপ্নটা হালকা কেঁপে ওঠে। একদিকে মন, অন্যদিকে বাস্তবতা। দুইটার মাঝখানে দাঁড়িয়ে সে আরও চুপ হয়ে যায়। আরিয়ান তখন কোথাও ব্যস্ত, নিজের মতো করে জীবনটা বয়ে নিয়ে যাচ্ছে। আর অহনা দূর থেকে তাকে ভাবছে, কিন্তু এই ভাবা এটা এখন আর সাধারণ বন্ধুত্বের মধ্যে আটকে নেই। এটা ধীরে ধীরে একটা গভীর অনুভূতির দিকে এগিয়ে যাচ্ছে, যার নাম সে এখনো ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রাতটা ধীরে ধীরে নেমে এসেছে। মেসের ছোট্ট রুমটার ভেতরে টেবিলের উপরে রাখা সাধারণ খাবার, ভাত, ডাল আর একটু সবজি। দুজন বসে খাচ্ছে। রাহাত একটু ক্লান্ত, কিন্তু মুখে স্বাভাবিক হাসি। আরিয়ান চুপচাপ খাচ্ছে, চোখে এক ধরনের নীরব ভাব। বাইরের পৃথিবী যতই বড় হোক, এই ছোট রুমটার ভেতরে তাদের জীবনটা যেন থেমে থাকে একটু সময়ের জন্য। হঠাৎ টেবিলের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটা নাম, মা। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কলটা রিসিভ করে। হ্যালো মা। বাবা কেমন আছিস? অনেকদিন তোকে দেখি না। এই কথাটা শোনার সাথে সাথে আরিয়ান একটু চুপ হয়ে যায়। তার চোখে হালকা নরম একটা ছায়া পড়ে। আরিয়ান ধীরে বলে, আছি মা, ভালো আছি। বাড়িতে আসবি না বাবা? তোর জন্য মনটা কেমন করে। আরিয়ান একটু থেমে যায়, তার চোখে খাওয়া থেমে প্লেটে আটকে যায়। তারপর ধীরে ধীরে বলে, আসবো মা, টিউশনির বেতন পেলে আসবো। এখন টাকা ছাড়া কিভাবে আসবো বলো? টাকা লাগবে না বাবা, তুই এলেই হবে। এই কথাটা শুনে আরিয়ানের গলায় আটকে থাকা কিছু যেন নরম হয়ে আসে। তার চোখ একবার বন্ধ হয়ে যায়, তারপর ধীরে ধীরে বলে, আসবো মা, তাড়াতাড়ি আসবো। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখিস। কলটা কেটে যায়। রুমে আবার নীরবতা নেমে আসে। রাহাত চুপচাপ তাকিয়ে থাকে। সে কিছু বলে না, কারণ সে বুঝতে পারে এই ছেলেটার শক্ত মুখের ভেতরেও একটা ভাঙা নরম মন আছে। আরিয়ান ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখে, তারপর আবার খেতে শুরু করে। কিন্তু এখন তার খাওয়ার ভঙ্গিতে আগে সেই সাধারণতা নেই। এখন সেখানে আছে একটা ছেলের দায়িত্ব, একটা ছেলের স্বপ্ন, আর মায়ের কাছে ফিরে যাওয়ার তাড়না। ভার্সিটির করিডোরে তখন হালকা ব্যস্ততা। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ হাসতে হাসতে কথা বলছে, কেউ আবার বেঞ্চে বসে সময় কাটাচ্ছে। ঠিক এমনই একটা কোণে বসে আছে তিনজন, আরিয়ান, অহনা আর রাহাত। তাদের কথায় আজকের পরিবেশটা একটু আলাদা। হাসি আছে, স্বাভাবিকতা আছে, আর তার ভেতরে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি। আরিয়ান হালকা ব্যাগটা ঠিক করতে করতে ধীরে ধীরে বলে ওঠে, আমি গ্রামের বাড়ি যাব 7 দিনের জন্য। কথাটা শুনে অহনা যেন এক মুহূর্ত থেমে যায়, তারপর চোখে হঠাৎ একটা বিস্ময়, মুখে প্রশ্ন, কি এতদিন কেন? তার কণ্ঠে শুধু অবাক হওয়া না, একটা অজানা অস্থিরতাও মিশে আছে। আরিয়ান হালকা হাসে, চোখ নামিয়ে শান্ত গলায় বলে, মায়ের কাছে অনেক সময় কাটাবো, অনেকদিন যাইনি। এই কথাটা বলার সময় তার মুখে এক ধরনের নরমতা, যেটা খুব কম দেখা যায়। অহনা চুপ হয়ে যায়। তার বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত খারি খারি অনুভূতি, যেন কিছু একটা হারিয়ে যাওয়ার আগেই সে সেটা টের পাচ্ছে। এতদিন ওকে না দেখে থাকবো কিভাবে? তার চোখে হালকা অস্থিরতা, কিন্তু সে মুখে সেটা প্রকাশ করতে পারে না। হালকা কণ্ঠে বলে ওঠে, কয়দিন কম থাকলে হয় না? 7 দিনই মা ছাড়তে চাইবে না। মা তো পারলে পুরো মাসই রেখে দিতে চাইবে। কথাটা বলার সময় তার গলায় মায়ের প্রতি ভালোবাসা স্পষ্ট, কিন্তু অহনার বুকের ভেতরটা হালকা ভারী হয়ে যায়। পাশ থেকে রাহাত হঠাৎ বলে ওঠে, আমি কিন্তু তোর সাথে যাব ভাই, তুই না থাকলে আমার একা থাকতে ভালো লাগে না। এই কথা শুনে আরিয়ান হালকা হেসে ফেলে, তারপর শান্তভাবে মাথা নাড়িয়ে, আচ্ছা ঠিক আছে।
অহনা চুপচাপ তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন একটাই চিন্তা ঘুরতে থাকে, এই 7টা দিন এত লম্বা কেন মনে হচ্ছে। আরিয়ান সামনে তাকিয়ে থাকে, তার চোখে বাড়ি ফেরার একটা শান্ত আনন্দ, আর অহনার চোখে একটা অজানা অপেক্ষার ভার। কয়েকদিন পরের সকাল, ভার্সিটির আগে সেই ব্যস্ততা একটু কম, কিন্তু জীবনের ছন্দ একই রকম চলছে। আরিয়ানের হাতে আজ একটু ভিন্ন অনুভূতি। টিউশনির বেতন পেয়েছে সে। টাকার খামটা হাতে নিয়ে সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে এক অদ্ভুত শান্ত আনন্দ। তার পাশে দাঁড়িয়ে আছে রাহাত, মুখে হাসি, চোখে কৌতূহল। কিরে ভাই, আজকে কি প্ল্যান? মায়ের জন্য একটা শাড়ি কিনবো, অনেকদিন কিছু নেওয়া হয় নাই। কথাটা বলার সময় তার গলায় মায়ের প্রতি ভালোবাসা স্পষ্ট। রাহাত একটু হেসে মাথা নাড়ে। চল তাহলে ভালো একটা দোকান দেখি। দুজন হাঁটতে হাঁটতে দোকানের দিকে যায়। রাস্তায় ভিড়, দোকানের আলো, মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে শহরটা জীবন্ত। ঠিক তখনই দেখে দোকানের সামনে দাঁড়িয়ে আছে অহনা, হাতে ব্যাগ, চোখে স্বাভাবিক কৌতূহল। আরিয়ানের দিকে তাকাতেই হালকা হাসি ফুটে ওঠে তার মুখে। কি কিনতে আসছো আরিয়ান? হুম, মায়ের শাড়ি। তোমার মা নিশ্চয়ই খুব খুশি হবে। কিছুক্ষণ চুপ থাকার পর অহনা আবার তাকায় আরিয়ানের দিকে। তার পুরাতন শার্টটা দেখে হালকা ভ্রু কুঁচকে যায়। এই পুরাতন জামা পরে গেলে তোমার মা কষ্ট পাবে। চলো নতুন শার্ট কিনে দেই। লাগবে না, টাকা নেই বেশি। বন্ধু হিসেবে দিচ্ছি, তোমার মার যাতে কষ্ট না হয়। কথাটা শেষ করে সে আরেকটু সামনে এগিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়। আরিয়ান কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। অহনা এসে 2টা শার্ট বেছে দেয়, একটা হালকা রঙের, একটা একটু গাঢ়। দুইটাই আরিয়ানের দিকে বাড়িয়ে দেয়। এগুলো ট্রাই করো। আমার জন্য কিছু নাই নাকি? তুমি চুপ থাকো, তোমার জন্য নেব। এরপর রাহাতকেও সে একটা শার্ট বেছে দেয়, একটু দামি, স্টাইলিশ। রাহাত চোখ বড় বড় করে বলে ওঠে, ও ম্যাডাম, এটা তো একদম ভিআইপি টাইপ। বন্ধু হলে তো এমনই। আরিয়ান চুপচাপ শার্ট দুটো হাতে নেয়, তার চোখে অদ্ভুত একটা কৃতজ্ঞতা। সে ধীরে বলে, ধন্যবাদ। বন্ধুদের মাঝে ধন্যবাদ লাগে না। সেই মুহূর্তে দোকানের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। তিনজনের সাধারণ একটা সকাল, কিন্তু তার ভেতরেই তৈরি হয়ে যাচ্ছে এক গভীর সম্পর্ক, যেটা শুধু বন্ধুত্ব না, তার থেকেও একটু বেশি কিছু হয়ে যাচ্ছে। আজকের সকালটা অন্যরকম। শহরের ব্যস্ততার মাঝেও আজ আরিয়ানের মনে এক অদ্ভুত শান্তি। অনেকদিন পর সে বাড়ি যাচ্ছে মায়ের কাছে, নিজের সেই ছোট্ট গ্রামে। স্টেশন যাওয়ার আগে রুমে ছোটখাটো প্রস্তুতি, ব্যাগ গোছানো, মায়ের জন্য কেনা শাড়িটা আলাদা করে রাখা, আর একটু পাশে দাঁড়িয়ে রাহাত, মুখে একটু দ্বিধা, একটু লাজুক ভাব। এই একটা কথা বলি? বল। আমি যাচ্ছি তোর সাথে, তোর অসুবিধা হবে না তো? কথাটা বলার সময় তার গলায় এক ধরনের ভয়, যেন সে নিশ্চিত না সে বোঝা হতে যাচ্ছে কিনা। আরিয়ান হালকা হেসে ফেলে, তার চোখে বন্ধুত্বের উষ্ণতা। অসুবিধা কিসের? মা তোকে দেখে আরো খুশি হবে। এই কথাটা শুনেই রাহাতের মুখে হাসি ফুটে ওঠে, একটা নিশ্চিন্ত ভাব। দুজন বের হয়ে পড়ে, রাস্তার ভিড় পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে যায় রেল স্টেশনে। স্টেশনে মানুষের ঢল, কেউ আসছে, কেউ যাচ্ছে। ঘোষণার শব্দ বারবার ভেসে আসছে। আরিয়ান চারপাশে তাকায়, এই ভিড়ের মাঝেও সে যেন খুব স্বাভাবিক, কারণ এটাই তার পরিচিত পথ। রাহাত একটু অবাক হয়ে চারপাশ দেখে। উফ, কি ভিড় রে ভাই। এই জন্য ট্রেনে চাই, ভাড়া কম আর যাত্রাও হয়ে যায়। কিছুক্ষণ পর ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। লোহার চাকার ঘর্ষণের শব্দ, হুইসেলের তীক্ষ্ণ আওয়াজ। দুজন দ্রুত উঠে পড়ে ট্রেনে, ভেতরে সিট খুঁজে বসে পড়ে পাশাপাশি। জানালার পাশে বসে আরিয়ান বাইরে তাকিয়ে থাকে। শহর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। রাহাত পাশে বসে হালকা উত্তেজনায় বলে, ভাই, অনেকদিন পর কোথাও যাচ্ছি, মজাই লাগছে। আরিয়ান শুধু হালকা হাসে। তার চোখে তখন একটাই ছবি, তার মা, যিনি অপেক্ষা করছেন। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে ট্রেন থামে সেই ছোট্ট স্টেশনে। চারপাশে সবুজ, শহরের কোলাহল নেই।
শুধু পাখির ডাক আর গ্রামের শান্ত বাতাস। আরিয়ান নামতেই একবার চারপাশে তাকায়। এই জায়গা, এই মাটি, সব কিছুই তার নিজের। রাহাত ব্যাগটা কাঁধে তুলে হাঁটতে হাঁটতে বলে, ভাই জায়গাটা তো একদম অন্যরকম, কি শান্ত। আরিয়ান শুধু হালকা হাসে। তার চোখে তখন একটাই তারা, মায়ের কাছে পৌঁছানোর। দুজন দ্রুত হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে দাঁড়ায়। ছোট্ট টিনের ঘর, সামনে একটু উঠান, এক পাশে গাছ। কিন্তু এই ছোট ঘরটাই আরিয়ানের পৃথিবী। দরজার সামনে পা রাখতেই ভেতর থেকে একজন বেরিয়ে আসে। মা, চোখে অদ্ভুত আনন্দ, মুখে দীর্ঘদিনের অপেক্ষার ছাপ। আরিয়ানকে দেখার সাথে সাথে তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। বাবা, তার কণ্ঠ কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। তিনি আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখেন, যেন ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে। আরিয়ানও চুপচাপ মাকে জড়িয়ে ধরে। তার চোখেও জমে থাকা ক্লান্তি আর ভালোবাসা মিশে যায়। কিছুক্ষণ পর মা একটু দূরে সরে এসে তার মুখটা দু হাতে ধরে তাকায়। কেমন আছিস বাবা? খেয়েছিস ঠিক মতো? কষ্ট করিস না তো? এক নিঃশ্বাসে হাজারটা প্রশ্ন, একটা মায়ের চিরচিরা উদ্বেগ। আরিয়ান হালকা হেসে বলে, ভালো আছি মা, তুমি কেমন আছো? মা মাথা নাড়ে। তারপর হঠাৎ পাশের দিকে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে রাহাত, একটু লাজুক মুখে। মা হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করেন, তুমি রাহাত? রাহাত একটু অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে বলে, আপনি চিনলেন কিভাবে? মা মুচকি হেসে রাহাতের দিকে একবার তাকান, তারপর নরম কণ্ঠে বলেন, আরিয়ান তোমার কথা এত বলে দেখেই বুঝতে পারছি বাবা। এই কথাটা শুনে রাহাতের মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে ওঠে। সে হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তিনজন একসাথে ঘরের ভেতরে ঢুকে যায়। ছোট্ট ঘর, সাধারণ জীবন, কিন্তু এই সাধারণতার ভেতরেই আছে এমন একটা শান্তি যেটা শহরের কোনো বিলাসিতায় পাওয়া যায় না। ঘরের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি চারপাশে ছড়িয়ে পড়ে। মাটির ঘরের গন্ধ, পুরনো দিনের স্মৃতি আর মায়ের স্নেহে ভরা একটা পরিবেশ। মা দুজনের দিকে তাকিয়ে হালকা হাসে, তার চোখে এখনো আনন্দের ঝিলিক। বাবা, তোর আগে জামা কাপড় ছেড়ে গোসল দিয়ে আয়। এত দূর থেকে এসেছিস, শরীরটা ফ্রেশ হবে। আচ্ছা মা, যাচ্ছি, চল। দুজন বাড়ির পাশে সেই পুকুরের দিকে হাঁটতে থাকে। চারপাশে সবুজ গাছ, পাখির ডাক, পাখির ওপর, পানির ওপর হালকা বাতাসের ঢেউ। পুকুরটা একদম শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে এক ধরনের টান। রাহাত পুকুরের ধারে এসে দাঁড়ায়, পানির দিকে তাকিয়ে একটু ভয় পেয়ে যায়। ভাই আমি তো কখনো পুকুরে গোসল করি নাই। তার কণ্ঠে স্পষ্ট ভয়, পায়ে একটু পিছিয়ে নেয়। আরিয়ান হালকা হেসে ফেলে, তার চোখে দুষ্টুমি। চল, তোকে সাঁতার শিখিয়ে দেব। না না, ডুবে যাব। আমি আছি তো। এই একটা কথাতেই যেন রাহাত একটু সাহস পায়। সে ধীরে ধীরে পানির দিকে পা বাড়ায়। দুজন ধীরে ধীরে পুকুরে নামে। পানির ছোঁয়ায় শরীরটা ঠান্ডা হয়ে যায়। আরিয়ান রাহাতকে ধরে ধরে ভেসে থাকার চেষ্টা করায়। রাহাত প্রথমে ভয় পায়, পানি ছিটিয়ে দেয়, চোখ বন্ধ করে ফেলে। তারপর ধীরে ধীরে একটু সাহস পায়। পুকুরের ভেতরে তাদের হাসি ভেসে ওঠে। পানির ছিটা চারদিকে ছড়িয়ে পড়ে, একটা সহজ আনন্দময় মুহূর্ত। এই মুহূর্তে না আছে কোনো ভয়, না আছে কোনো অন্ধকার, শুধু আছে বন্ধুত্ব আর জীবনের ছোট ছোট সুখ। পুকুর থেকে উঠে দুজন যখন ঘরে ফিরল, তখন উঠানের ভেতর ভেসে আসছে দারুণ একটা গন্ধ, মাছ ভাজার গন্ধ, তাজা রান্নার গন্ধ, যেন পুরো বাড়িটা ভালোবাসায় ভরে গেছে। রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখা গেল মা চুলোর পাশে বসে ব্যস্ত। একটা বড় হাঁড়িতে মাছের ঝোল আর পাশে কড়াইয়ের ভাজা হচ্ছে বড় বড় মাছ, তেলের শব্দ, ঝাঁঝালো গন্ধ, সবকিছু মিলিয়ে একেবারে গ্রামের আসল স্বাদ। আরিয়ান দরজার পাশে দাঁড়িয়ে হালকা হাসে। মা, এত কিছু কেন? তুই এসেছিস এতদিন পর, তোর জন্য না করলে কার জন্য করব? তার চোখে তখন শুধু ভালোবাসা, কোনো হিসাব নেই, কোনো অভাবের চিন্তা নেই। রাহাত পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছে। তার চোখ বড় বড় হয়ে গেছে। এইসব তার কাছে নতুন না, কিন্তু এতদিন পর এমন ভাবে, এমন ভালোবাসা দিয়ে আবার খাবার দেখা,
তার ভেতরে কিছু একটা নড়ে ওঠে। আমরা তো টাকার জন্য ঠিকমতো মাছই খেতে পারি না, আর এখানে এত বড় বড় মাছ, এত যত্ন। তার বুকের ভেতর হালকা একটা চাপা অনুভূতি, কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করে না। কিছুক্ষণ পর মা খাবার সাজিয়ে দেয়। থালায় গরম ভাত, মাছের ঝোল আর বড় বড় ভাজা মাছ। তিনজন একসাথে বসে খেতে শুরু করে। মা বারবার ভাত বাড়িয়ে দিচ্ছে, মাছ তুলে দিচ্ছে। এটাই খা বাবা, আর একটু নে। রাহাত প্রথমে লজ্জা পায়, কিন্তু পরে ধীরে ধীরে খেতে শুরু করে। তার মুখে এক অদ্ভুত তৃপ্তি। খুব মজা হয়েছে খালা। আরো খা, লজ্জা করে না? আরিয়ান চুপচাপ খাচ্ছে, মাঝে মায়ের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তটা, এই শান্তিটা, এই ভালোবাসা, এটাই তার আসল পৃথিবী। খেতে খেতে তিনজনের মাঝে গল্প শুরু হয়। পুরনো কথা, মজার ঘটনা, হাসি। ছোট্ট ঘরটা ভরে ওঠে সেই হাসির শব্দে। এই মুহূর্তে না আছে কোনো শহরের ভয়, না আছে কোনো অন্ধকার পরিচয়। শুধু আছে একটা ছেলের মায়ের কাছে ফিরে আসা, আর দুই বন্ধুর মাঝে ভাগ করে নেওয়া সুখ। বিকেলের নরম রোদটা ধীরে ধীরে গ্রামটার উপর ছড়িয়ে পড়েছে। আকাশে হালকা সোনালি আভা, দূরে পাখিরা বাসায় ফিরছে। এই সময়টা গ্রামের সবচেয়ে সুন্দর সময়। আরিয়ান উঠোন থেকে বের হয়ে রাহাতের দিকে তাকায়, চোখে আজ একদম অন্যরকম আলো। চল তোকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। চল ভাই, আজ তো ফুল ট্যুর দিবি। দুজন হাঁটতে হাঁটতে গ্রামের সরু পথ ধরে এগিয়ে যায়। চারপাশে সবুজ ধান ক্ষেত, হালকা বাতাসে দুলছে গাছ। আরিয়ান এক এক করে জায়গাগুলো দেখাতে শুরু করে। তার কণ্ঠে আজ অন্যরকম উচ্ছ্বাস। এখানে আমি ছোটবেলায় খেলতাম, সারাদিন বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতাম। এই মাঠটা দেখেছিস? এখানেই ক্রিকেট খেলতাম, কতবার মার খেয়েছি বাসায় গিয়ে। তার মুখে হালকা হাসি, চোখে পুরনো দিনের স্মৃতি। আর একটু সামনে গিয়ে একটা পুরনো গাছের নিচে দাঁড়ায়। এই গাছটার নিচে বসে পড়তাম, স্কুলের বই নিয়ে। কখনো পড়তে হতো, কখনো হতো না। রাহাত সব কিছু চুপচাপ দেখছে। তার চোখে বিস্ময়, সে আজ অন্য এক আরিয়ানকে দেখছে। এই আরিয়ান শহরের সেই চুপচাপ, ক্লান্ত, দায়িত্বে চাপা পড়া ছেলে না। এই আরিয়ান একদম মুক্ত, একদম প্রাণবন্ত। রাহাত হালকা হেসে বলে, ভাই তোকে আজ একদম আলাদা লাগছে। কেন? এই কথাটা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর ধীরে ধীরে চারপাশে তাকায়। এই গ্রাম, এই মাটি, তার চোখে এক ধরনের শান্তি নেমে আসে। হয়তো তাই আমার আসল জায়গা। দুজন আবার হাঁটতে শুরু করে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আর সেই ডুবন্ত রোদের আলোয় একটা ছেলের মুখে ফুটে ওঠে অনেক দিনের না পাওয়া শান্তির হাসি। ঘুরতে ঘুরতে সময়টা কিভাবে কেটে গেল তারা নিজেরাও বুঝতে পারল না। সোনালি বিকেল ধীরে ধীরে নেমে গেল গাঢ় সন্ধ্যার অন্ধকারে। আকাশে লালচে আভা মিলিয়ে গিয়ে চারপাশে হালকা অন্ধকার ছড়িয়ে পড়ল। গ্রামের পথগুলো এখন শান্ত। দূরে কোথাও আজানের সুর ভেসে আসছে, কোথাও আবার চুলার ধোঁয়া উঠছে। এই সময়টায় আরিয়ান হঠাৎ একটা ছোট্ট দোকানের সামনে এসে থামে। পুরনো কাঠের দোকান, সামনে বেঞ্চ, চায়ের কেটলি থেকে ধোঁয়া উঠছে। দোকানদার তাকিয়ে থাকে, তারপর হঠাৎ চমকে উঠে হাসে। আরে আরিয়ান বাবা, কবে আইছো? তার কণ্ঠে আনন্দ, চোখে আপনজন ফিরে পাওয়ার উচ্ছ্বাস। আরিয়ান হালকা হাসে, একদম নিজের মানুষদের মাঝে ফিরে আসার সেই সহজ ভাব। আজই আইসি চাচা। দোকানের পাশে বসে থাকা আরো কয়েকজন পরিচিত মানুষ তাকিয়ে থাকে, তারপর একে একে কথা বলা শুরু করে। কেমন আছো বাবা, অনেক দিন পর দেখা। সবাইয়ের মুখে সেই আপন ভাব, কোনো কটাক্ষ নেই, কোনো অবহেলা নেই। রাহাত পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার কাছে এটা নতুন একটা জায়গা, যেখানে একজন মানুষকে এত ভালোবাসা দিয়ে ডাকা হয়। আরিয়ান বেঞ্চে বসে বলে, চাচা দুইটা চা দেন। দোকানদার মাথা নাড়ে, চায়ের কেটলি নামাতে ব্যস্ত হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই সাথে কে? বন্ধু। রাহাত হালকা লজ্জা পেয়ে মাথা নাড়ে। দোকানের সামনে বসে তারা চা খেতে শুরু করে। চারপাশে গ্রামের মানুষ, হালকা গল্প, আর সন্ধ্যার সেই শান্ত পরিবেশে
তাদেরই ছোট্ট মুহূর্তটা অদ্ভুত এক আপন অনুভূতিতে ভরে ওঠে। রাত নেমে গেছে পুরো গ্রাম জুড়ে, চারপাশে নিস্তব্ধতা, দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, আকাশে তারা জ্বলছে শান্ত আলো নিয়ে। এই শান্ত রাতে আরিয়ান আর রাহাত বাড়ির দিকে ফিরে আসে। উঠানে পা রাখতেই মা দরজার সামনে দাঁড়িয়ে যায়, চোখে হালকা রাগ কিন্তু ভেতরে চিন্তা। এতক্ষণ কই ছিলি? তার কণ্ঠে ছিল অপেক্ষার অভিমান। আরিয়ান হালকা হাসে, মায়ের কাছে এসে দাঁড়ায়। রাহাতকে গ্রাম দেখাচ্ছিলাম মা। আয় বস, অনেক পিঠা বানাইছি। এই কথাটা শুনে রাহাতের চোখ বড় বড় হয়ে যায়। দুজন ঘরের ভেতরে ঢুকে বসে। মা সামনে একে একে পিঠা এনে রাখে, বাফা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা গরম গরম ধোয়া উঠছে, গন্ধে পুরো ঘর ভরে গেছে। মা নিজের হাতে তুলে দেয়। খা বাবা, আরেকটা নে। রাহাত প্রথমে একটু সংকোচ করে, তারপর ধীরে ধীরে খেতে শুরু করে। একটা কামড়, তারপর আরেকটা। তার চোখে এক অদ্ভুত আনন্দ। খুব মজা হয়েছে খেলা। মা হেসে পারে, আরও পিঠা এগিয়ে দেয়। রাহাত চুপচাপ খেতে খেতে চারপাশে তাকায়। এই ছোট্ট ঘর, এই ভালোবাসা, এই যত্ন কিছু একটা তার বুকের ভেতরে ধাক্কা দেয়। সে মনে মনে ভাবে, আমার তো সব আছে, টাকা আছে, বড়লোক পরিবার, তবু এমন একটা ঘর, এমন ভালোবাসা আমার কিছুই নেই। তার চোখে হালকা জল জমে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নেয়, কেউ যেন না দেখে। তার মনে পড়ে ছোটবেলায় মা তাকে জড়িয়ে রাখতো, খাওয়াতো, ভালোবাসতো, কিন্তু মা মারা যাওয়ার পর সব কিছু বদলে যায়। বাবা আবার বিয়ে করে, নতুন মা যিনি তাকে কখনোই আপন করে নেননি। সেই ঘরে থেকেও সে ছিল একা, ভালোবাসা ছাড়া, নিজের জায়গা ছাড়া। তাই বাধ্য হয়ে বেঁচে থাকা, নিজের মতো করে বেঁচে থাকা, একটা সাধারণ জীবন। কিন্তু সেই জীবনের সুখটা যেন সব সময় দূরেই থেকে গেছে। আর আজ এই ছোট্ট ঘরে বসে একজন মা তাকে নিজের ছেলের মতো করে খাওয়াচ্ছে। এই অনুভূতিটা তার জন্য একদম নতুন। সে আবার মাথা নিচু করে খেতে থাকে, কিন্তু তার ভেতরে তখন কষ্ট আর শান্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতি। আরিয়ান সব কিছু লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না, কারণ কিছু অনুভূতি শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায়। রাত আরও গভীর হয়েছে, গ্রামের নিস্তব্ধতা যেন চারপাশকে জড়িয়ে ধরে আছে। ঘরের ভেতরে মৃদু আলো, বিছানায় পাশাপাশি শুয়ে আছে আরিয়ান আর রাহাত। দূরে ঝিঝি পোকার শব্দ, হালকা বাতাস জানালা দিয়ে ঢুকছে, সব কিছু শান্ত, কিন্তু তাদের কথার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম একটা মজা। রাহাত পাশ ফিরে শুয়ে আরিয়ানের দিকে তাকায়, মুখে দুষ্টু হাসি। শোন, একটা কথা বলি। বল। অহনাকে আনলেও তো গ্রামটা দেখতে পারতো। পাগল হয়েছিস? ওকে ছেলে নাকি? একটা মেয়ে কিভাবে আনা যায়? তাহলে বিয়ে করে আন। ধান্দাবাজ, কি বলতে চাস? সত্যি বলতেছি ভাই, তোর সাথে খুব মানাবে। আরিয়ান একটু থেমে যায়, তার মুখে অদ্ভুত একটা ভাব আসে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নেয়। চুপ বেয়াদব, ও শুধু বন্ধু। তার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু ভেতরে কোথাও একটা হালকা দ্বিধা। রাহাত আর কিছু বলে না, শুধু হালকা হেসে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান ওপরের দিকে তাকিয়ে থাকে, তার মনে হঠাৎ করে একটা মুখ ভেসে ওঠে অহরা। সে চোখ বন্ধ করে নেয়, নিজেকে বোঝাতে চায় সব কিছু শুধু বন্ধুত্ব, এর বেশি কিছু না। কিন্তু মন কি এত সহজে মানে? বাইরে রাত আরও গভীর হয়, আর ঘরের ভেতরে দুজন বন্ধু ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু ভাবনা জেগেই থাকে। এদিকে শহরের সেই বড় ঘরটা আজ অদ্ভুত নীরব। চারপাশে সবকিছু ঠিকঠাক আরও জ্বলছে, সবকিছু স্বাভাবিক, তবু অহনার মনে আজ কোনো শান্তি নেই। বিছানায় শুয়ে আছে সে, চোখ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ঘুম যেন তার কাছ থেকে অনেক দূরে, বারবার এপাশ ওপাশ করছে। বালিশ আঁকড়ে ধরে আছে, কিন্তু চোখ বন্ধ করেই একটা মুখ ভেসে উঠছে আরিয়ান। তার কথা, তার হাসি, তার সেই চুপচাপ দৃষ্টি, সবকিছু যেন বারবার মনে পড়ে যাচ্ছে। এখন কি করছো? আমাকে কি একবারও মনে করেছে, নাকি আমাকে একদমই ভুলে গেছে? এই ভাবনাটা আসতেই তার চোখে পানি চলে আসে। সে দ্রুত চোখ মুছে নেয়, বিছানায় উঠে বসে জানালার দিকে তাকায়। আকাশে চাঁদ উঠেছে, শান্ত নীরব, কিন্তু তার ভেতরে ঝড়। আরিয়ান কি আমাকে মেনে নেবে, নাকি দূরে ঠেলে দেবে?
এই প্রশ্নটা তার বুকের ভেতরে কাটার মতো বিঁধে থাকে, কারণ সে জানে এই অনুভূতিটা আর সাধারণ নেই। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে হালকা কাঁপা গলায় ফিস ফিস করে, কিন্তু আমি যে সত্যি ভালোবেসে ফেলেছি। এই স্বীকারোক্তিটা শুধু তার নিজের কাছে, কেউ শোনে না, কিন্তু এই এক কথাতেই তার পৃথিবী বদলে যায়। ভালোবাসা যেটা সে এড়িয়ে যেতে চেয়েছিল, আজ সেটাই তার নিঃশ্বাস হয়ে গেছে। রাত আরও গভীর হয়, চারপাশ আরও নীরব হয়ে যায়, কিন্তু অহনার চোখে আর ঘুম আসে না, কারণ তার হৃদয় এখন অপেক্ষা করছে একটা উত্তর পাওয়ার, একটা ভালোবাসা পাওয়ার। গভীর রাত, চারপাশে একদম নিস্তব্ধতা, গ্রামের আকাশে তারা জ্বলছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রাত জেগে আছে, নীরবতা আর কিছু অজানা রহস্য। ঘরের ভেতরে আরিয়ান আর রাহাত ঘুমিয়ে হালকা বাতাস জানালা দিয়ে ঢুকছে। ঠিক তখনই ট্রিং ট্রিং নিঃশব্দ রাতটা কেঁপে ওঠে ফোনের শব্দে। আরিয়ান হঠাৎ চোখ খুলে ফেলে, এক মুহূর্ত বুঝতে পারে না, তারপর ধীরে ধীরে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে গার্ড, তার চোখের ঘুম এক মুহূর্তে বেরিয়ে যায়, চেহারাটা বদলে যায়। সে কলটা রিসিভ করে। এত রাতে কি? বস, রাফিয়ান শহরে আবার অনৈতিক কাজ শুরু হয়েছে। কিছু লোক মেয়েদের নিয়ে খারাপ ব্যবসা চালাচ্ছে। এই কথাটা শুনেই আরিয়ানের চোখের দৃষ্টি বদলে যায়, শান্ত মুখটা এক মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। সে ধীরে ধীরে উঠে বসে, চোখে অন্ধকারের ছায়া। আমার শহরে অনৈতিক কাজ চলছে আর তোমরা কি ঘাস কাটছো? তার গলায় ঠান্ডা রাগ, যেটা শুনলেই শরীর শিউরে ওঠে। সে ধীরে কিন্তু ভয়ঙ্কর স্বরে বলে, সব কটাকে তুলে নিয়ে এনে শেষ করে দাও। ওকে বস। কল কেটে যায়। কিছুক্ষণ আরিয়ান চুপ করে বসে থাকে, তার চোখে তখন আর সেই গ্রামের শান্ত ছেড়ে নেই, আবার ফিরে এসেছে অন্য এক রূপ। সে ধীরে জানালার দিকে তাকায়, বাইরের শান্ত রাত, কিন্তু তার ভেতরে আবার শুরু হয়ে গেছে ঝড়, কারণ এই শহরের অন্ধকারকে থামাতে সে নিজেই অন্ধকার হয়ে উঠেছে। দেখতে দেখতে 7টা দিন যেন চোখের পলকে কেটে গেছে। গ্রামের সেই শান্ত সকাল, পুকুরের পানি, মায়ের হাতের রান্না, সবকিছু মিলিয়ে সময়টা যেন একদম আলাদা ছিল। কিন্তু সময় তো থেমে থাকে না, ফিরে যাওয়ার মুহূর্ত এক সময় এসে দাঁড়ায়। আজ আরিয়ানের যাওয়ার দিন। উঠানের এক কোণে ব্যাগ গোছানো, মায়ের চোখে লুকানো কষ্ট, আরিয়ানের মুখে এক অদ্ভুত ভার। মা বারবার দরজার পাশে এসে দাঁড়াচ্ছেন, যেন কিছুতেই ছেলেকে ছাড়তে ইচ্ছে করছে না। এত তাড়াতাড়ি কেন যাবে বাবা, আর একটু থাক। মায়ের কণ্ঠে অভিমান, চোখে জল জমে আছে। আরিয়ান হালকা নিঃশ্বাস ফেলে মায়ের দিকে তাকায়। মা, আমার টিউশনে আছে, ভার্সিটি আছে, আর কতদিন থাকা যায় বলো? এই কথাটা বলার সময় তার গলায়ও একটু কষ্ট মিশে যায়। মা সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। আমার যে ভালো লাগে না বাবা, তুই গেলে মনটা খালি হয়ে যায়। এই কথায় উঠানের বাতাসটাও যেন ভারী হয়ে যায়। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রাহাত হালকা দুষ্টুমি করে বলে ওঠে, খালা আরিয়ানকে বিয়ে দিয়ে দিন, বউয়ের সাথে থাকো। এই কথা শোনা মাত্রই আরিয়ান চোখ বড় করে রাহাতের দিকে তাকায়। আরিয়ানের চোখে হালকা রাগ। চুপ থাক। সত্যি বললাম ভাই। বিয়ে তো দেবই বাবা, আর একটু বড় হোক, ভালো একটা কাজ করুক। এই কথাটা বলার সময় মায়ের চোখে ভবিষ্যতের স্বপ্ন। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো উত্তর নেই, শুধু একটাই ভাব, সময় এখন থামবে না। সে ব্যাগটা কাঁধে নেয়, মায়ের দিকে শেষবার তাকায়। আসি মা, দেরি হয়ে যাবে। যা বাবা, সাবধানে যা। আরিয়ান আর কিছু বলে না, শুধু দরজার দিকে পা বাড়ায়, কিন্তু তার প্রতিটা পা যেন পেছনে পড়ে থাকা মায়ের হৃদয়টা টেনে নেয়। শহরে ফিরে আসার পর সেই পুরনো মেসের ঘরটা আবার চেনা চেনা লাগে। ক্লান্ত শরীর, ধুলো মাখা ব্যাগ আর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সব মিলিয়ে দুজনেই চুপচাপ বসে পড়ে। রাত বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান জানালার পাশে বসে থাকে কিছুক্ষণ, মনে এখনো গ্রামের সেই মাটির গন্ধ লেগে আছে। ঠিক তখনই হঠাৎ ফোনটা বেজে ওঠে, স্ক্রিনে নাম ভেসে ওঠে অহনা। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে কলটা রিসিভ করে। হ্যালো। আমাকে ভুলে গেছো আরিয়ান? বলবো কেন? এই কয়েকদিনে একবারও ফোন দিলে না। গ্রামে ঠিকঠাক নেটওয়ার্ক পায় না। অজুহাত দিও না। রাগ করো না, আমি খুব টায়ার্ড, এখনই এলাম। আমার সাথে দেখা করো।
এখন এটা সম্ভব না, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, আমার বাসার ঠিকানা দিচ্ছি, নিচে এসে কল দাও। এই কথাটা বলেই সে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। টুট। রুমে নীরবতা নেমে আসে। আরিয়ান ফোনটা হাতে ধরে চুপচাপ বসে থাকে, চোখে ক্লান্তি আর মাথায় একটা বড় প্রশ্ন। এখন আমি কি করব? কি হলো ভাই? ঝামেলা, বড় ঝামেলা। রুমের ভেতরে তখনও সেই নীরবতা ঝুরে আছে। ফোনটা হাতে নিয়ে আরিয়ান কিছুক্ষণ চুপ করে বসে থাকে, চোখে ক্লান্তি কিন্তু মাথায় অদ্ভুত অস্থিরতা। পাশ থেকে রাহাত উঠে বসে, চুল এলোমেলো, ঘুম ভাঙা চোখ। কি হয়েছে ভাই? না, দেখা করতে বলেছে। প্রেম তো জমে যাবে মনে হয়। প্রেমের কি দেখলি তুই? সব কিছুই তো প্রেমের ইঙ্গিত ভাই। আমাকে তো ডাকলো না, তোকে ডাকছে, তার মানে তোকে পছন্দ করে, মানে ভালোবাসে। বেশি বুঝিস তুই। ঠিকই বুঝছি। রুমে আবার একটু হাসির আবহ তৈরি হয়, কিন্তু সেই হাসির ভিতরেই লুকানো একটা সত্যি ভাবনা। কিছুক্ষণ চুপ থেকে আরিয়ান উঠে যায়, ব্যাগ থেকে কাপড় বের করে, চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকে তাকায়, চোখে এক অদ্ভুত দ্বিধা। আমি কি ঠিক করছি? এই জীবনে ওকে জড়ানো কি ঠিক হবে? কিন্তু পরক্ষণেই মাথা নাড়ে, নিজেকে সামনে নেয়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়, চুল ভেজা, চোখে হালকা সতেজতা। রাহাত তাকিয়ে হাসে। যা ভাই, আজ তো তোর নতুন দিন। আরিয়ান কিছু না বলে জুতা পরে নেয়, ফোনটা পকেটে রাখে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে পা রাখতেই শহরের কোলাহল শুরু, গাড়ির শব্দ, মানুষের ভিড়। আরিয়ান হাঁটতে থাকে, প্রতিটা পা যেন তাকে এক নতুন অজানার দিকে নিয়ে যাচ্ছে। আর সেই অজানা দিকের নাম অহনার সাথে দেখা। শহরের সন্ধ্যা তখন ধীরে ধীরে গভীর হয়ে আসছে। রাস্তার আলো জ্বলছে, একে একে মানুষের ভিড়, গাড়ির শব্দ, সবকিছু মিলিয়ে এক ব্যস্ত পরিবেশ। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আরিয়ানের মনে এক অদ্ভুত নীরবতা। সে দাঁড়িয়ে আছে একটা বড় গেটের সামনে, যেটা অহনার বাসা। এক মুহূর্ত সে চারপাশে তাকায়, তারপর ফোন বের করে কল দেয়। আমি নিচে। ওপাশ থেকে কোনো উত্তর না দিয়ে শুধু কল কেটে যায়। টুট। আরিয়ান এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর হালকা নিঃশ্বাস ফেলে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই গেট ঘুরে হঠাৎ একজন দৌড়ে নিচে নেমে আসে অহনা। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই অহনা এসে তাকে জড়িয়ে ধরে একদম শক্ত করে। আরিয়ান এক মুহূর্ত থমকে যায়, চোখ বড় হয়ে যায়, মনে মনে শুধু একটা কথা। এটা কি হচ্ছে? না, সবাই দেখছে। দেখুক, আমি তোমাকে অনেক মিস করেছি। এই কথাটা যেন হাওয়ার মতো ভেসে এসে আরিয়ানের বুকের ভেতরে ধাক্কা দেয়। সে ধীরে বলে, আচ্ছা এবার ছাড়ো। অহনা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে ছেড়ে দেয়, একটু দূরে সরে দাঁড়ায়। তার চোখে স্পষ্ট অভিমান আর ভালোবাসা, কিন্তু মুখে সাহস। আই লাভ ইউ। এই কথায় আরিয়ান একদম থমকে যায়, তার মুখে অবাক, চোখে অস্থিরতা। অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর একটু পেছনে সরে যায়। আরিয়ান চারপাশে তাকায়, কিছু মানুষ তাকিয়ে আছে। সে দ্রুত নিচু গলায় বলে, বাসার সামনে এমন করো, ভয় করে না? না, আমার বাবা পুলিশ, আমার ভয় কিসের? তোমার বাবা জানলে আমাকে এই পুলিশে দিবে। অহনা হেসে ফেলে, তার চোখে দুষ্টুমি আর ভালোবাসা একসাথে। আরিয়ান দাঁড়িয়ে থাকে, একদিকে লজ্জা, অন্যদিকে অদ্ভুত এক টান। কারণ এই মেয়েটা তাকে ভয় না পেয়ে ভালোবেসে ফেলেছে। শহরের সেই ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুজন। গেটের আলো, মানুষের চলাচল আর দূরের গাড়ির শব্দ মিলিয়ে চারপাশটা এক অদ্ভুত বাস্তবতায় ভরা। কিন্তু এই বাস্তবতার মাঝেও তাদের কথাগুলো যেন আলাদা একটা জগৎ তৈরি করছে। আরিয়ান একটু দূরে সরে দাঁড়ায়, তার মুখে কোনো হাসি নেই, চোখে আছে চাপা ভার। সে ধীরে ধীরে বলে ওঠে, আমার জীবন সহজ না হয় না। কথাটা বলার সময় তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, আছে শুধু সত্যের ভার। অহনা এক মুহূর্ত তাকিয়ে থাকে তার দিকে, তার চোখে কোনো ভয় নেই, বরং আছে দৃঢ়তা। যতই কঠিন হোক, আমি তোমার সাথে জীবন পাড়ি দিতে রাজি আছি। এই কথাটা যেন হাওয়ার মতো এসে আরিয়ানের চারপাশ থামিয়ে দেয়। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, তোমার বাবা কখনো মানবে না।
আমি মানব। এই দুইটা কথার মাঝখানে নেমে আসে একটা গভীর নীরবতা। রাস্তার শব্দও যেন দূরে সরে যায়। আরিয়ান একবার চোখ নামিয়ে নেয়। তার মনে তখন এক অন্য জগৎ, অন্ধকার, গোপন সত্য, ভয়ঙ্কর বাস্তবতা। সে মনে মনে ভাবে, আমার জীবন যে অন্ধকারে ভরা হয় না। তুমি জানো না, তোমার বাবা যদি জানতে পারে আমি কে, তাহলে হয়তো আমাকে এখানেই শুট করে দেবে। তার চোখে এক মুহূর্তের জন্য কঠিন ছায়া নেমে আসে। আরেকটা চিন্তা মাথায় ঘোরে, ওরা তো আমাকে ধরার জন্য সব জায়গায় লুক লাগিয়ে দিয়েছে। আমি যে কারোর সামনে আসলেই ঝুঁকি। কিন্তু সে কিছুই বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। কারণ সত্যটা বললে হয়তো এই সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। অহনা তার দিকে তাকিয়ে থাকে। আরিয়ানকে চুপ থাকতে দেখে তার চোখে প্রশ্ন জমে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আরিয়ান এখন দিতে পারে না। কারণ তার পৃথিবীটা ভালোবাসা আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে। দিনগুলো যেন এক অন্যরকম ছন্দে এগোতে শুরু করেছে। একদিকে শহরের আকাশে প্রেমের নরম রং, অন্যদিকে একই শহরের মাটির নিচে জমে উঠেছে অন্ধকার আতঙ্ক। আরিয়ান আর অহনার সম্পর্কটা এখন আর লুকোনো নেই। চোখে চোখ পড়লে বোঝা যায় কিছু একটা বদলে গেছে। ভার্সিটির করিডোরে রাহাত দাঁড়িয়ে হঠাৎ হাসে। আরিয়ানের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলে ওঠে, কি ভাই, আমার কথা সত্যি হলো তো? বেশি বুঝিস তুই। কিন্তু সেই হাসির ভেতরেও একটা লুকানো শান্তি, যেন বহুদিন পর সে নিজের জীবনে একটু স্বস্তি খুঁজে পেয়েছে। অন্যদিকে শহরের খবর বলতে গেছে ভয়ঙ্কর রূপে। প্রতিদিন কোথাও না কোথাও লাশ উদ্ধার হচ্ছে, আর সেই লাশের পাশে লেখা থাকে একটাই নাম, একে। পুরো রাফিয়ান শহর এখন আতঙ্কে থমকে আছে। রাস্তায় নেমে আসলেই মানুষের চোখে ভয়। রাতে শহর যেন আর শহর থাকে না। পুলিশ সদর দপ্তর একের পর এক রিপোর্ট জমা পড়ছে, কিন্তু কোনো ক্লু নেই, কোনো মুখ নেই। ঠিক তখনই থানার ভেতরে রেগে আগুন হয়ে ঢোকে আসেন অহনার বাবা। চোখে রাগ, গলায় চাপা ক্ষোভ। কি করছেন আপনারা সারাদিন? ঘুমান নাকি সবাই? একটা লোককে ধরতে পারছেন না, পুরো শহর কাঁপছে। তার কণ্ঠে পুরো রুম কেঁপে ওঠে। অফিসাররা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। একজন অফিসার ধীরে বলে, স্যার, এটা সাধারণ কেউ না। আমরা যাকে খুঁজছি সে। কি বলছেন আপনি? এটা সাধারণ লোক না স্যার। এই কথাটা শুনে নীরবতা নেমে আসে। কারণ যাকে তারা খুঁজছে সে শুধু একজন অপরাধী না, সে পুরো শহরের ভয়। থানার ভেতরের বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। সবাই চুপ, কারো মুখে কোনো শব্দ নেই। কিন্তু নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছেন অহনার বাবা। চোখে রাগ, কণ্ঠে আগুন। তিনি সামনে দাঁড়িয়ে থাকা অফিসারদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, পুলিশও একজন মাফিয়াকে ভয় পাচ্ছেন? তার কণ্ঠে তাচ্ছিল্য, প্রতিটা শব্দ যেন সরাসরি গিয়ে আঘাত করে তার আত্মসম্মানে। এটা পুলিশ জাতির জন্য লজ্জা। এই কথাটা শুনে অফিসাররা মাথা নিচু করে ফেলে। কারো চোখে লজ্জা, কারো চোখে অসহায়তা। একজন অফিসার কিছু বলতে চাইলে কথা মুখে এসে থেমে যায়, কারণ তাদের কাছে সত্যি কোনো উত্তর নেই। অহনার বাবা আবার গর্জে ওঠেন, আর কোনো কথা শুনতে চাই না আমি। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ধরার ব্যবস্থা করুন, না হলে সবারই চাকরি যাবে। এই কথাটা যেন থানার দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কারো সাহস হয় না কিছু বলার। অহনার বাবা ঘুরে বের হয়ে যান। তার পায়ের শব্দে ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু রেখে যায় একটা চাপা ভয়, একটা চাপা চাপ। কারণ এখন শুধু একটা লক্ষ্য, একে ধরতে হবে, যেই করেই হোক, যেখানেই থাকুক। কারণ এই যুদ্ধ এখন শুধু অপরাধীর বিরুদ্ধে না, এটা সম্মান আর অস্তিত্বের লড়াই। বিকেলের নরম আলোটা ধীরে ধীরে পার্কের গাছগুলোর ফাঁক দিয়ে পড়ে আছে। চারপাশে মানুষজন হাঁটছে, কেউ গল্প করছে, কেউ হাসছে। আর সেই ভিড়ের মাঝেই এক কোণে বেঞ্চে বসে আছে আরিয়ান আর অহনা। অহনা হালকা হাসছে, কিছু বলছে, তার চোখের শান্তি। আরিয়ান পাশে বসে আছে, চুপচাপ শুনছে, কিন্তু তার ভেতরে আজ অদ্ভুত একটা দ্বন্দ্ব। কিছুক্ষণ নীরব থাকার পর সে হঠাৎ বলে ওঠে, আচ্ছা অহনা, বলো। যদি কখনো শোনো আমি অনেক পাপ করেছি, তাহলে কি আমাকে ক্ষমা করবে? কথাটা বলার সময় তার চোখে এক অদ্ভুত ভয়,
যেন সে উত্তরটা জানতে চায়, আবার ভয়ও পায়। অহনা এক মুহূর্ত ভাবে না, হালকা হাসে। আমি জানি তুমি কখনো পাপ করতেই পারো না। তার কণ্ঠে অগাধ বিশ্বাস, একদম নিঃশর্ত ভরসা। এই কথাটা শুনে আরিয়ান চুপ হয়ে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া নেমে আসে। সে মনে মনে বলে, তুমি জানো না অহনা, আমি কত বড় পাপী, নিজের হাতে কত মানুষের জীবন শেষ করেছি। তার বুকের ভেতরে একটা ভার জমে ওঠে, কিন্তু সে কিছুই বলে না, শুধু নীরব থাকে। কারণ সত্যটা বললে হয়তো এই বিশ্বাসটাই ভেঙে যাবে। অহনা কিছু বুঝতে না পেরে আবার হেসে ওঠে, তার হাত ধরে টেনে বলে, চলো একটু হাঁটি। আরিয়ান তার দিকে তাকায়। তার সেই নিষ্পাপ হাসি দেখে কিছু বলতে পারে না, শুধু উঠে দাঁড়ায়। দুজন একসাথে হাঁটতে থাকে। গাছের নিচে, পথের পাশে হালকা গল্প, হাসি, ছোট ছোট মুহূর্ত। বাইরের সব কিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে একজন লুকিয়ে রাখছে ভয়ঙ্কর সত্য, আর আরেকজন অন্ধবিশ্বাসে ভালোবাসছে। এই ভালোবাসা কখনো শক্তি হয়ে উঠবে নাকি একদিন ভেঙে যাবে, তা এখনো সময়ের হাতেই রয়ে গেছে। সময় থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে কয়েকটা মাস, কিন্তু এই কয়েক মাসে একটা জিনিস বদলায়নি রাফিয়ান শহরের সেই অন্ধকার তাণ্ডব। প্রতিদিন কোথাও না কোথাও লাশ পাওয়া যাচ্ছে, কারো নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ছে। মানুষের মুখে ভয়, মনে আতঙ্ক। কেউ জানে না পরের শিকারকে। পুলিশ দিন রাত খুঁজছে, কিন্তু কোনো ফল নেই। বরং দিন যত যাচ্ছে এই ঘটনাগুলো ততই বাড়ছে। শহর যেন ধীরে ধীরে একটা অজানা আতঙ্কের নিচে চাপা পড়ে যাচ্ছে। এইদিকে অহনার বাসায় এক অন্যরকম দৃশ্য। ড্রয়িং রুমে বসে আছেন তার বাবা, হাতে খবরের কাগজ, শিরোনামে বড় করে লেখা, রাফিয়ান শহরে আবারও খুন। তার চোখে চিন্তা, মুখে কঠিন ভাব। ঠিক তখনই অহনা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তার চোখে দ্বিধা, কিন্তু মনে সাহস। বাবা, একটা কথা ছিল। কি কথা? আমি একটা ছেলেকে ভালোবাসি। কি করে? পরে আমার সাথে। বাড়ি কোথায়? গ্রামে, ওরা মধ্যবিত্ত। কিছুক্ষণ নীরবতা। বাবা গভীরভাবে চিন্তা করে তার চোখে হিসাব, তারপর ধীরে বলে, দেখা করতে বলো। এই কথাটা শুনেই অহনার চোখ ঝলমল করে ওঠে। তার মুখে আনন্দ, হৃদয়ে স্বস্তি। সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বাবা। বাবা হালকা হাসে, কিন্তু তার চোখে এখনো একটা প্রশ্ন রয়ে যায়। আর দূরে কোথাও একটা ঝড় ধীরে ধীরে কাছে আসছে, যেখানে সত্য আর ভালোবাসার মুখোমুখি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। শহরের এক অভিজাত রেস্তোরাঁ, নরম আলো, চারপাশে মানুষের হালকা কথাবার্তা। এক কোণে বসে আছেন অহনার বাবা, চোখে কঠিন দৃষ্টি। টেবিলের উপরে রাখা এক কাপ চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি অপেক্ষা করছেন একজন ছেলের জন্য, যে তার মেয়ের জীবনে জায়গা করে নিয়েছে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। তিনি কল রিসিভ করেন। স্যার, আমরা একটা ছেলেকে সন্দেহ করছি অনেক দিন ধরে। কে? ভার্সিটিতে পড়ে, নাম আরিয়ান। মাঝে মাঝে হঠাৎ গায়েব হয়ে যায়, রাতে কোথাও চলে যায়, যার চলাফেরা সন্দেহজনক। ছবি পাঠাও। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনে একটা ছবি ভেসে ওঠে। তিনি ছবিটার দিকে তাকান, আর ঠিক সেই মুহূর্তেই রেস্তোরাঁর দরজা খুলে ভেতরে ঢোকে একজন সাধারণ পোশাক, চোখে শান্ত ভাব। আরিয়ান বাবার চোখ এক মুহূর্তে স্থির হয়ে যায়। ফোনের ছবির সাথে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা একই, তার মুখ শক্ত হয়ে যায়। আরিয়ান সামনে এসে দাঁড়ায়, শান্তভাবে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আরিয়ান বসে পড়ে। দুজনের মাঝে নেমে আসে ভারী নীরবতা। কিছুক্ষণ পর বাবা ঠান্ডা গলায় বলে, কি উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসিয়েছ? ভালোবাসি, কোনো উদ্দেশ্য নেই। তুমি রাফিয়ান শহরের মাফিয়া, একে ভেবেছ ধরতে পারবো না? পারবো না। কেন? আরিয়ান একটু সামনে ঝুঁকে আসে, চোখে ঠান্ডা, ভয়ঙ্কর স্থিরতা। তার কণ্ঠ নিচু কিন্তু ধারালো। কারণ আমার কিছু হলে আপনার মেয়ে বাঁচবে না। মুহূর্তে চারপাশের শব্দ থেমে যায়, যেন দুজনের চোখে চোখন। একদিকে আইন, অন্যদিকে অন্ধকারের রাজা, আর মাঝখানে একটা মেয়ের ভালোবাসা, যা এখন পরিণত হয়েছে সবচেয়ে বড় দুর্বলতায়।
রেস্তোরাঁর ভেতরের বাতাসটা যেন আরও ভারী হয়ে উঠেছে। দুজন মানুষ, দুজনের চোখে চোখ, একজন আইন আর একজন অন্ধকার। ঠিক তখনই ট্রিং, অহনার বাবার ফোনটা আবার বেজে ওঠে। তিনি স্ক্রিনের দিকে তাকান। অহনা এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করেন। হ্যালো বাবা, আরিয়ান এসেছে। বাবা একবার সামনে বসে থাকা আরিয়ানের দিকে তাকান, তারপর ঠান্ডা গলায় বলেন, হ্যাঁ কেমন লাগলো ওকে? হুম হুম। আচ্ছা, যদি আমি ছেলেটাকে মেনে না নেই? এই প্রশ্নটা শুনে ওপাশে নিঃশ্বাস আটকে যায়। তারপর কাপা কণ্ঠে অহনা বলে ওঠে, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। ওকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। এই কথাটা যেন রেস্তোরাঁর বাতাসে কেটে যায়। বাবার চোখ এক মুহূর্ত বন্ধ হয়ে আসে, আর সামনে বসে থাকা আরিয়ানের ঠোঁটের কোণে হালকা একটা বাঁকা হাসি ফুটে ওঠে। বাবা ধীরে কল কেটে দেন, টেবিলের ওপর ফোনটা রেখে দেন, তারপর ধীরে উঠে দাঁড়ান, আর চোখের রাগ, হতাশা আর একটুখানি অসহায়তা। আমার বোকা মেয়েটাকে ভালোই হাত করেছ। হাত না, ভালোবেসেছি। এই পথে আসার কারণ? কারণ আমার চোখের সামনে আমার বাবাকে খুন হতে দেখেছি। একটা মানুষ বাঁচাতে আসেনি, একটা মানুষ খোঁজ নেয়নি, জিজ্ঞেস করেনি কেন খুন করা হলো। সবার সামনে একজন নিরপরাধ মানুষ শেষ হয়ে গেল, সে বিচার পেল না। তাই আমি নিজে ঠিক করেছি, যারা অন্যায়ের বিচার পায় না তাদের বিচার আমি করে দেব। আমি শাস্তি দেব অন্যায়কারীদের। এই কথাটা শুনে বাবার চোয়াল শক্ত হয়ে যায়। তিনি সামনে এগিয়ে আসেন, কণ্ঠে হুমকি, আমার মেয়ে যদি কখনো কষ্ট পায় তখন না হয় জেলে ভরে দিবেন। দুজনের মাঝে আবার সেই নিঃশব্দ যুদ্ধ। বাবা আর এক মুহূর্ত দাঁড়ান না, ঘুরে বেরিয়ে যান, আর পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। আরিয়ান চুপচাপ বসে থাকে, আর তার ঠোঁটে সেই রহস্যময় হাসি, যেন সে সব কিছু আগেই জানত। রেস্তোরাঁর ভিড় আবার স্বাভাবিক হয়ে যায়। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। এই 2 বছরে অনেক কিছু বদলেছে, অনেক কিছু গড়ে উঠেছে, আবার অনেক কিছু আগের মতোই রয়ে গেছে। অহনা আর আরিয়ানের সম্পর্ক এখন আর লুকোনো না। তাদের ভালোবাসা পেরিয়ে গেছে সব বাধা। আজ তারা স্বামী স্ত্রী, একই ছাদের নিচে, একই স্বপ্নে। কিন্তু সব কিছুর মাঝেও একটা সত্য বদলায়নি। রাফিয়ান শহরের অন্ধকার এখনও বেঁচে আছে। এখনও রাতে কোথাও না কোথাও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও কেউ না কেউ গায়েব হয়ে যায়, আর প্রতিটা ঘটনার পেছনে একটা নাম, একে। 2 বছর পেরিয়ে গেলেও আজও কেউ তাকে ধরতে পারেনি। সে এখনো অদৃশ্য, অপরাজেয়। গভীর রাত, ঘরের ভেতরে নরম আলো, বিছানায় ঘুমিয়ে আছে অহনা আর আরিয়ান। অহনার মাথা রাখা আরিয়ানের বুকে, মুখে শান্তির ছাপ। হঠাৎ ফোনের শব্দে নীরবতা ভেঙে যায়। ট্রিং ট্রিং। আরিয়ান ধীরে চোখ খুলে একটু নড়ে চড়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে সেই পরিচিত নাম গার্ড। সে ধীরে কল রিসিভ করে। কি হয়েছে? বস, আজ একটা অপারেশন আছে, সবাই প্রস্তুত। আরিয়ানের চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে যায়। সেই ঘুম ভাঙা মানুষটা কোথায় যেন হারিয়ে যায়। ফিরে আসে সেই অন্ধকারের রাজা। রেডি করো, আমি আসছি। কল কেটে দেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর ধীরে অহনার দিকে তাকায়। অহনা গভীর ঘুমে, মুখে শান্তি, কোনো ভয় নেই, কারণ সে জানে না তার পাশে শুয়ে থাকা মানুষটাকে। আরিয়ান ধীরে ঝুঁকে আসে অহনার কপালে, আলতো করে চুমু দেয়। একটা নিঃশব্দ ভালোবাসা, একটা লুকানো সত্য। তারপর ধীরে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। একবার পেছনে তাকায়। এই ঘর, এই ভালোবাসা, এই শান্তি, সব কিছু ছেড়ে সে আবার পা বাড়ায় সেই অন্ধকার জগতে, যেখানে তার আসল পরিচয়। দরজা ধীরে বন্ধ হয়ে যায়, আর রাতের অন্ধকারে মিলিয়ে যায় একজন স্বামী। আর ফিরে আসে রাফিয়ান শহরের ভয়ঙ্কর এক নাম, একে। সমাপ্ত।